যে ওয়ার্কশপের আয়োজন করেছিলেন তার শিরোনাম আপনাদের চোখের সামনে, ওয়ান ডে ওয়ার্কশপ অন আর্ট অফ পাবলিক স্পিকিং অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন। এই ওয়ার্কশপটার মূল আয়োজক লাইব্রেরি সাব কমিটি, বিষ্ণুপুর কালচারাল একাডেমি। আমরা আহ্বান করব আজকের প্রধান বক্তা এবং আমাদের অতিথিও শ্রী প্রসেনজিৎ ঘোষ, WBCS এক্সিকিউটিভ, SDO বিষ্ণুপুর। আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আহ্বান করছি প্রফেসর বিশ্বজিৎ সেন, আজকের স্পিকার, এবং আমরা আহ্বান করছি নিখিল বঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর ভীমচন্দ্র মণ্ডল। একসাথে আপনার মঞ্চে আসুন। আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি ডক্টর অর্পণ ভট্টাচার্যকে। তিনি হচ্ছেন চেয়ারপারসন লাইব্রেরি সাব কমিটি, বিষ্ণুপুর কালচারাল একাডেমি। আমরা তাকে অনুরোধ করব এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিনি মূলত সঞ্চালনা সহ এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন। ভেরি গুড আফটারনুন। অ্যাকচুয়ালি আমরা যদি একটু মন দিয়ে ভাবি, সবাই যদি একটু মন দিয়ে ভাবি, তাহলে আমরা এমন বহু পরিস্থিতির মধ্যে পড়েছি যেখানে মনে মনে আমরা অনেক কিছু জানি, কিন্তু মঞ্চে যখন আমরা উঠি বা সবাই যখন আমরা কোনো কিছু বলবার চেষ্টা করছি, তখন মনে হয় যেন আমরা আটকে যাচ্ছি, আমরা বলতে পারছি না, আমরা ভাব প্রকাশ করতে পারছি, আমাদের হাত পা কাঁপছে, আমাদের কণ্ঠ কেঁপে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র মানে আমাদের সমস্যা নয়, এটা আমরা অনেক সময় ভাবি এটা আমার একার সমস্যা, কিন্তু এটা বিশ্বের সবচেয়ে বড় ভয়গুলোর মধ্যে একটা হলো এই সমস্যা, যেটাকে বলা হয় গ্লসোফোবিয়া, অর্থাৎ সর্বসমক্ষে কথা বলার ভয়। তোমরা অনেকে ইন্টারভিউ দিতে যাবে বা কোনো কোথাও প্রজেক্ট ডিফেন্ড করছো, সেখানে আমরা উত্তরটা জানি, আমরা এসে বলি যে না ঠিক আছে এটা তো আমি জানতাম, কিন্তু আমি বলতে পারছি না। এই যে বিষয়টা, এইখানে আমরা মনে পড়ছে যে বার্নার্ড শ একবার বলেছিলেন যে the single biggest problem in communication is the illusion that it has taken place। অর্থাৎ এই বার্নার্ড শ এর কথাটা আমাদের জন্য প্রতিদিনের বাস্তবতা। অর্থাৎ আমরা ভাবি বললাম, আরেকজন ভাবলে আমি শুনলাম, কিন্তু এই যে যোগাযোগটা কিন্তু হলো না, এই যোগাযোগটা কিন্তু হলো না। অর্থাৎ কার্যকর যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, সঠিকভাবে বোঝানো। এই নিয়েই আজকের ওয়ার্কশপ আর্ট অফ পাবলিক স্পিকিং অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশন। আজকে আমাদের মধ্যে রয়েছেন দুজন বিশিষ্ট বক্তা। আমাদের মধ্যে রয়েছেন শ্রী প্রসেনজিৎ ঘোষ, WBCS এক্সিকিউটিভ, SDO বিষ্ণুপুর, এবং একজন অন্যতম অনুপ্রেরণামূলক বক্তা। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি তার বক্তৃতার মাধ্যমে অসংখ্য মানুষকে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়ে আসছেন। এবং দ্বিতীয়জন আমাদের ডক্টর বিশ্বজিৎ সেন, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, মেদিনীপুর, এবং একজন দক্ষ পাবলিক স্পিকার। বিজ্ঞানের জটিল বিষয়কে অত্যন্ত সহজ উপায়ে উপস্থাপনে ওনার কিন্তু দক্ষতা অতুলনীয়। সুতরাং আজকে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুজন বিশিষ্ট বক্তাকে, তার সঙ্গে আমরা পেয়ে নিয়েছি আমাদের এই কলেজের প্রিন্সিপাল ডক্টর ভীমচন্দ্র মণ্ডলকে। এখন আমাদের বরণ করে নেওয়ার পালা। প্রথমে আমি বরণ করে নেব আমাদের বিশিষ্ট বক্তা শ্রী প্রসেনজিৎ ঘোষ, WBCS এক্সিকিউটিভ। বরণ করে নিচ্ছেন আমাদের জয়িতা ম্যাডাম।
আমি মঞ্চে আহ্বান করে নিচ্ছি জয়িতা ম্যাডাম, বন্দিতা ম্যাডাম। অবশ্যই আমরা আহ্বান করে দিচ্ছি, তিনজনের সহযোগিতায় আমরা বরণ পর্ব করতে চাই। একটু জোরে হাততালি হবে। আমরা বরণ করছি সাব-ডিভিশনাল অফিসার বিষ্ণুপুর। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, আপনার উপস্থিতি আমাদের এই ওয়ার্কশপকে সমৃদ্ধ করেছে। বরণ করে দিচ্ছি জয়িতা সেনগুপ্ত। এরপর আমরা আহ্বান করব মৌসুমী। আচ্ছা, এরপর বরণ করে নিচ্ছি ডক্টর বিশ্বজিৎ সেন, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক, বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ, মেদিনীপুর। এটা জোরে হাততালি হবে। আজকে মেদিনীপুর থেকে উনি এসেছেন আমাদের মধ্যে পাবলিক স্পিকিং সম্পর্কে অ্যাওয়ারনেস এর জন্য। এটা জোরে হাততালি। আমরা বরণ করে নিচ্ছি ডক্টর ভীমচন্দ্র মণ্ডল, অধ্যক্ষ, নিখিল বঙ্গ শিক্ষা মহাবিদ্যালয়। বরণ করে নিচ্ছেন জয়িতা সেনগুপ্ত, বন্দিতা চৌমদার এবং মৌসুমী চ্যাটার্জি। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন। যে কোনো অনুষ্ঠানের শুরুতে আমরা প্রদীপ প্রজ্বলন করে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে এই বিশেষ অনুষ্ঠান আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু করব। বিশিষ্ট ব্যক্তিবর্গকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব। হ্যাঁ, আমরা আহ্বান করছি পণ্ডিত জগন্নাথ দাসগুপ্ত মহাশয়কে। এখন একদিকে প্রদীপ প্রজ্বলন আর তার সঙ্গে হবে মন্ত্রোচ্চারণ। শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ দাশগুপ্ত। অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য রত্নধাতমম ওম নমো অগ্নয়ে নমস্তে ব্রহ্মণো নমস্তে বায়ো ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য রত্নধাতমম নমো অগ্নয়ে নমো ব্রহ্মণে নমস্তে বায়ো হরি ওম। আমরা আহ্বান করব বর্ষিয়ান শিক্ষিকা এবং আমাদের লাইব্রেরি কমিটির অন্যতম সদস্য বাসুর দত্ত চক্রবর্তী মহাশয়কে আমাদের একটু তার স্পর্শ দেওয়ার জন্য। হ্যাঁ, দিদিমণি দিদিমণি দিদিমণি। আগে বললাম যে কেন আমরা এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে আমরা কি কি শিখবো, প্রবলেমটা কি, সমস্যাটা কি। আরো একবার বলে দিচ্ছি যে আমাদের মূল সমস্যাটা আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কিভাবে মঞ্চের ভয়কে জয় করতে হয়, কিভাবে বক্তৃতাকে কার্যকরভাবে সাজাতে হয়, কিভাবে শরীরের ভাষা ও কণ্ঠস্বরকে প্রভাবশালী করে তুলতে হয়, মানে কণ্ঠস্বরের ওঠানামা, এটাও একটা খুব দরকার, এবং কিভাবে দর্শকদের মনে আমাদের কথাটাকে গেঁথে দিতে হয়, যেটা বার্নার্ড শ বারবার বলেছেন যে আমি বলছি একদিকে শুনলাম কিন্তু এটা কথোপকথন হলো কিন্তু কার্যকরী কিন্তু কথোপকথন হলো না, অর্থাৎ এফেক্টিভ কমিউনিকেশন হলো না। অর্থাৎ মনে রাখতে হবে যে গুড কমিউনিকেশন ইজ দ্য ব্রিজ বিটুইন কনফিউশন অ্যান্ড ক্ল্যারিটি। তাহলে এই যে কনফিউশন অ্যান্ড ক্ল্যারিটির মধ্যে যে ব্রিজটা, এটা কিভাবে আমরা গাঁথবো সেটা সম্বন্ধেই আজ বলবার জন্য আজকে উপস্থিত আছেন আমাদের দুজন বিশিষ্ট বক্তা। আমরা বক্তাদেরকে ডেকে নেবো, তার আগে আমাদের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য ডেকে নিচ্ছি প্রবীর বাবুকে। ধন্যবাদ। গুড আফটারনুন এভরিওয়ান। Respected Chief Guest, Sri Prosenjit Ghosh, WBCS Executive, Sub-Divisional Officer, Bishnupur.
our esteemed speaker, Sri Bishwajit Sen, Associate Professor of Physics, Vidyasagar Teachers Training College, Midnapur. A distinguished guest and all the dignitaries and the members of Vishnupur Cultural Academy, and at the same time, our beloved teachers of this college and Principal Dr. Bhim Chandra Mondal. A very warm welcome to each one of you. It is my immense pleasure to welcome you all to this one-day workshop on the art of public speaking and effective communication, organized by Vishnupur Cultural Academy Subcommittee Library. You know very well, communication is the most vital skill in our day-to-day life. What is most important, it is not only useful for the public speakers, academicians, public leaders, everyone. Public speaking is very important, and this is why we invite you to attend this institution. Today's workshop has been designed to inspire and equip the participants with practical techniques to overcome stage fear, most important factor, stage fear, microphone phobia, and communicate effectively, and develop the art of impactful public speaking. We are truly fortunate to have with us two eminent speakers whose knowledge and experience will undoubtedly enrich us. On behalf of Vishnupur Cultural Academy, I extend my heartfelt gratitude to our respected speakers for graciously accepting our invitation and sparing their valuable time with us today. I also thank all the participants, teachers, and guests for your enthusiastic presence, which has been a great from the beginning and which has made this gathering meaningful and memorable. I sincerely hope that each participant will actively engage in today's session, ask questions, share ideas, and make the best use of this wonderful learning opportunity. With these words, I once again welcome you all and wish the workshop every success. At the same time, I want to convey my good wishes and thanks and gratitude to all my members, Vishnupur Cultural Academy, convener Jayant Kumar Sarkar, Pandit Jagannath Dasgupta, Tara Shankar Chakraborty, Krishnakanta Bhattacharya, Pandita Chomdar, Joyita Sengupta, Mousumi Chatterjee, and at the same time, Atunu Malik Thakur, Satyajit Rai. If I miss somebody, there is Asita. I want to wish you all the best for coming here. And most important factor of this institution is the teaching staff. Right from the beginning, that is Diptiman, Dr. Diptiman Ghosh, Dr. Shantanu Goloi, Dr. Lokikanto Majhi, and a few while ago we find Nityananda Karmakar. We would like to thank you for your valuable time that you are spending here. Thank you everyone for taking part in this program. Thank you. অনেক ধন্যবাদ প্রদ্যোতকে। এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের প্রথম বক্তা শ্রী প্রসেনজিৎ ঘোষ, WBCS এক্সিকিউটিভ, মহকুমা শাসক এবং একজন অন্যতম বিশিষ্ট অনুপ্রেরণামূলক বক্তা। আজকে তার মুখে আমরা শুনে নেব আর্ট অফ পাবলিক স্পিকিং। যে কনফিউশন এন্ড ক্ল্যারিটির কথা আমি বলছিলাম এতক্ষণ ধরে বলছিলাম যে কনফিউশন এন্ড ক্ল্যারিটি, তার মধ্যে আমরা কিভাবে ব্রিজ করব, আমরা তার মধ্যে এটা কিভাবে ব্রিজ তৈরি করব, আশা করি তার উত্তর আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে যাব। আমরা এখন দেখছি আমাদের শ্রদ্ধেয় শ্রী প্রসেনজিৎ ঘোষ। নমস্কার সবাইকে।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথি যারা ডক্টর সেন আছেন, এই যে কলেজে আমাদের অনুষ্ঠান হচ্ছে তার সম্মানিত অধ্যক্ষ রয়েছেন, রামানন্দ কলেজ এবং আশেপাশে বেশ কিছু প্রতিষ্ঠানের যে সমস্ত অধ্যাপক বা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সবাইকে বিষ্ণুপুর কালচারাল একাডেমির তরফ থেকে লাইব্রেরি সাব কমিটি যে যারা উদ্যোগ নিয়েছেন এই অনুষ্ঠানটি তাদেরকে এবং এই এলাকার বিশিষ্ট কয়েকজন মানুষকে আমি সামনে দেখতে পাচ্ছি এবং মঞ্চে বাসযোদ্ধা দিয়ে আছেন, জগন্নাথ বাবু আছেন সামনে, অসংখ্য বেশ কয়েকজন বাচিক শিল্পীকে আমি দেখতে পাচ্ছি এই শহরে, যারা আজকের এই বিষয়টাতে আমার মনে হয় সব থেকে বেশি অংশ নিতে পারবেন বা বক্তারা ঠিক বলছেন কিনা যারা নিজেরা অনুধাবন করতে পারবেন সব থেকে বেশি তাদেরকেও দেখতে পাচ্ছি। এবং ভেরি ডিয়ার স্টুডেন্টস ফ্রম কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আছে, তাই তো? রামানন্দ কলেজ, বিএড কলেজ, তো এই প্রোগ্রামটা যেদিন হবে বলে ঠিক হলো আমার কাছে গেলেন কয়েকজন, আমি সাগ্রহে রাজি হই। প্রথম কথা, রাজি হই এই কারণে নয় যে আমি একজন মোটিভেশনাল স্পিকার, একেবারেই নয়। আমি নেহাতি সরকারি চাকরি করি, কিন্তু আমার মনে হয়েছে যে এই জায়গাটা ধরা দরকার। আমরা সেখানেই বসে ঠিক করি যে আমাদের টার্গেটেড অডিয়েন্স হবে স্টুডেন্টরা, স্পেশালি যারা থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ার পড়াশোনা করছে বিভিন্ন জায়গাতে। কারণ 1 বছর 2 বছরের মধ্যেই তাদেরকে ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশনস এগুলো ফেস করতে হবে। এবং আমরা এই যারা এই স্টুডেন্টসরা যারা আছি বিভিন্ন কলেজে, বিভিন্ন স্ট্রিমে, তারা বিভিন্ন সামাজিক অবস্থা থেকে উঠে এসেছে, বিভিন্ন সমাজ থেকে এসেছি যেখানে শিক্ষার ফ্যামিলি এডুকেশনটা বিভিন্ন রকমের। তো তাহলে আমাদের কিন্তু নানান রকমের সমস্যা আছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম, পরিবারের শিক্ষাগত অবস্থান বিভিন্ন রকম, সেই অনুযায়ী আমাদের ভাষা, আমাদের পোশাক আশাক, আমাদের যে ব্যক্তিগত ব্যক্তিত্ব এবং আমাদের একটা ইমপ্রেশন বিভিন্ন রকমের, তাই তো? ঠিক বলছি আমি নাকি? প্রত্যেকে সমান শিক্ষিত, সবার বাড়ির লোকজন, সবার জামা কাপড় পরার রুচি সমান? সমান নয়। সবার সামনের দিকের যে হার্ডল সেটাও সমান নয়। তাহলে সেটাকে একটা কমন প্ল্যাটফর্মে, এই স্কুল কলেজের শিক্ষা একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসে, আমাদেরকে উপযুক্ত করে। যে ইঞ্জিনিয়ারিং পড়ি তাকে একজন ইঞ্জিনিয়ার হতে উপযুক্ত করে, যে টিচার্স ট্রেনিং নিচ্ছি তাকে ভালো টিচার হতে সাহায্য করে বা তৈরি করে, যে নার্সিং পড়ছি তাকে একজন ভালো প্রফেশনাল হতে সাহায্য করে। এটা একটা অ্যাসপেক্ট। আবার সেকেন্ড একটা অ্যাসপেক্ট দেখছি যে ক্লাসে ধরো মাধ্যমিকে যারা ফার্স্ট হয়, এইচএসে কি তারা ফার্স্ট হয়? জয়েন্টে তারা ফার্স্ট হয়? কলেজে ইউনিভার্সিটিতে তারা ফার্স্ট হয়? দেখা যাবে যে মাধ্যমিকে হয়তো 200 হয়েছিল যার র্যাঙ্ক, এইচএসে সে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে।
আবার জয়েন্ট এন্ট্রান্স বা আইআইটি তে গিয়ে তার র্যাঙ্ক হয়তো 5000। যখন এটা চাকরির পরীক্ষা হচ্ছে সেখানে তার র্যাঙ্ক হয়তো অনেক সামনে বা অনেক পিছনে। পিছন দিকে যারা আছো, আমি বুঝতে পারছি যে আমাদের কমিউনিকেশন ঠিক হচ্ছে না। তা না হলে তোমরা তো এদিকে তাকিয়ে শুনতে। এখানে যদি অমিতাভ বচ্চনের মতো একটা ব্যারিটন কণ্ঠ নিয়ে আমি কথা বলতাম, তাহলে এক্ষুনি এই দিকে সোজা তাকিয়ে থাকতো তোমরা। না 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 না, ঠিক আছে। তো এইটা আমাদেরকে কলেজ হেল্প করে, কিন্তু আমরা সবাই সেটা কি করতে পারছি? পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে গিয়ে এক এক রকম এক এক ভাবে প্রেজেন্ট করছি। এইটাকে একটা একটা অর্গানাইজড স্ট্রাকচারে, একটা পদ্ধতিতে আনার চেষ্টার জন্য আজকের এই হয়তো 8 ঘন্টা 1 ঘন্টার একটা সেশন। সেখানে এই বিষয়ে যারা খানিকটা চর্চা করেন বা যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা স্কিলড, ডক্টর সেন আছেন তার মধ্যে অন্যতম, উনি হয়তো বেশিরভাগটা বলবেন, এবং অন্যান্য যারা রয়েছেন তারা হয়তো সাপ্লিমেন্ট করবেন বা অংশ নেবেন সেই আলোচনাতে। আমাকে যেটা বলতে বলা হয়েছে মিনিট 5 সাথে দেখছি, আমি চেষ্টা করে যদি তোমাদের বোঝাতে পারি। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় কথা বলি। আমার বাংলা আর তোমাদের সবার বাংলা কি সমান? কেন না? একই কথা 4টে গল্পের লাইন বা 4টে কবিতার লাইন, আমাকে যদি বইটা দেওয়া হয়, তোমাকে যদি বইটা দেওয়া হয়, আবার সামনে ম্যাডামকে যদি বইটা পড়তে দেওয়া হয়, আমরা 4 জন বা আমরা 40 জন 40 রকম ভাবে পড়ব, ঠিক কিনা? সেখানে গিয়ে কারটা বেশি ভালো লাগে? যেটা শ্রুতি মধুর হয় তখন সেইটা আমাদের ভালো লাগে। তাহলে আমার কথা বলা শ্রুতি মধুর হতে হবে, তা না হলে অন্য কেউ শুনবে না বা কম শুনবে, ঠিক কি? একই সাথে দুজন কথা বলছে, ধরো সিনেমাতে অমিতাভ বচ্চন একটা ডায়লগ বলছেন, আর সঙ্গে একজন অন্য কোনো পার্শ্ব চরিত্র সে একটা কথা বলছে। দুটো কথার ওজন কি একই? ভালো কথাগুলো অমিতাভ বচ্চনকে দেওয়া হয় বলে অমিতাভ বচ্চন হিরো না? অমিতাভ বচ্চনের ওই কথাগুলো ক্যারি করার ক্ষমতা আছে বলেই ওনাকে দেওয়া হয়। আমার বলবার উদ্দেশ্য হলো যে তুমি কোনো কিছু কমিউনিকেশন যখন কাউকে করবে, কমিউনিকেশন মানে কি? কথা বলতে হবে, না হলে কিন্তু কথা এগোবে। কমিউনিকেশন মানে যোগাযোগ, যোগাযোগ মানে যোগ প্লাস যোগ, তাই তো? কমিউনিকেশন মানে যোগাযোগ, মানে যোগ প্লাস যোগ, মানে তোমার সাথে আমার যোগ, যার সাথে কথা বলতে চাইছি তার সাথে কানেক্ট করা, কানেক্ট করা। এটা সবসময় একটা বোথ ওয়ে ট্রাফিক, ঠিক বলছি? যোগাযোগ কি কখনো সিঙ্গেল লেন বা সিঙ্গেল ওয়ে ট্রাফিক হতে পারে? একমুখী নাকি দ্বিমুখী? সবসময় দুজনে মিলে একসাথে কথা বললে তো বলে যোগাযোগ। আমি আসলাম, 10টা কথা বললাম, তোমরা কিছু বুঝলে কিছু বুঝলে না, ঠিক বললে না, যোগাযোগ হলো কি? হলো। তাহলে প্রপার কমিউনিকেশন বা প্রপার যোগাযোগ মানে এটা বোথ ওয়ে ট্রাফিক। আমি যখন বলবো অপরজন বুঝবে এমন ভাবে বলবো, আমি যখন উত্তর দেব যে প্রশ্ন করা হয়েছে সেটার সঠিক উত্তর যেটুকু হয় ততটুকু বলবো। আরেকটা ইভেন্টে আসি, ধরো কথা কেমন ভাবে বলে। একটা প্রশ্নের উত্তর যখন আমাদেরকে ছোটবেলায় স্যাররা লেখাতেন যে কিভাবে তুমি একটা বড় প্রশ্নের উত্তর দেবে, রচনা লিখবে, প্রবন্ধ রচনা, কি বলা হতো?
যে শুরুতে একটা প্যারা থাকবে, ওটা হবে ইন্ট্রোডাকশন। তারপরে একটা প্যারা থাকবে যেখানে তুমি পয়েন্ট করে করে তোমার যেটা বলবার আছে ওই বিষয়ে সেইগুলো বলবে। আবার শেষে এসে একটা প্যারা হবে যেখানে হবে কনক্লুশন বা উপসংহার। ভূমিকা, মূল কথা, কনক্লুশন বা উপসংহার, তাই না? তার মানে আমাদের লেখা বা আমাদের বলাকে একটা ছন্দে বাঁধার চেষ্টা করতেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। ধরো আমার অফিসে কেউ গেলে, তোমাদের মধ্যে একজন আমার অফিসে গেল, তোমাদের একটা এসসি সার্টিফিকেট হয়নি অনেক দিন থেকে, তুমি আমার ঘরে গিয়ে যদি বলো স্যার আমার এসসি সার্টিফিকেটটা হচ্ছে না, আমি কি করব? হ্যাঁ, স্যার আমার এসসি সার্টিফিকেটটা হচ্ছে না, আমি বলবো হচ্ছে না তো হচ্ছে না, বাড়ি যাও। আর যদি তুমি বলো যে স্যার আমার নাম পূজা মাল, আমি কেজি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি বা রামানন্দ কলেজে পড়ি, 3rd ইয়ার, আমার এসসি সার্টিফিকেটের একটা অ্যাপ্লিকেশন 3-15 আগে করেছিলাম স্যার, সামনে একটা চাকরির পরীক্ষার ইন্টারভিউ আছে, খুব জরুরি, যদি 1 বা 2 দিনের মধ্যে আমার কাজটা হয়ে যায় খুব ভালো। আমি বলবো বসো, যে কাজটা করছে ডেকে পাঠাবো, তারপরে তোমার কাজটা করবো। ইউজুয়ালি হয় কি এরকম করলে আপনি বসান, বোঝান, কাজটা করবেন। ঠিক, তাহলে দুজন লোক একই কাজে গেল, কিন্তু একজন গিয়ে যে ওইরকম বলেছিল উইদাউট এনি ভূমিকা, উইদাউট ব্যাখ্যা, উইদাউট বিনয়, উইদাউট পারপাস, উইদাউট আইডেন্টিটি, তার কাজটা হলো না। আর যে এটা মেনটেন করে প্রপারলি বললো তার কাজটা হলো। আমি আমার উদাহরণ দিলাম, তোমাদের সবার গল্পটা একই। 10 টাকা 15 টাকা হয়তো পকেট মানি বাড়ি থেকে পাও, সেভ করে রাখো। বাড়ির ছোট ভাই বোন ঠিকভাবে বললে ওই 10 টাকার জন্য যে মানে জিনিসই কিনে তার জন্য তুমি নিয়ে যাবে, এই তো হয়। ঠিকভাবে বলি, সুতরাং বলাটা একটা বিরাট ব্যাপার। একবার বলে না যে বলে দেওয়া কথা আর ফেরানো যায় না। সো তুমি যদি একবার বলে ফেলো সেটা ফেরানো যায় না। তুমি বাড়ির অভিভাবকরা বা বাড়ির লোকজন, বন্ধু বান্ধবরা 2 বার শুনবে, তুমি ইন্টারভিউ দিতে গেলে, তুমি কোন গ্রুপ ডিসকাশনে অংশ নিলে, সেখানে কোনো সেকেন্ড চান্স বলে কিছু আছে? নেই। সুতরাং আমরা কিভাবে কমিউনিকেট করছি, কিভাবে বলছি, কিভাবে দাঁড়াচ্ছি, সেটা একটা বিরাট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা বাংলা ভাষায় কথা বলি সারা বিশ্বে প্রায় 30 কোটি মানুষ। বাংলা বলি আমরা হয়তো 500-700, আমি জানা নেই কত প্রকারের বাংলা আমরা বলি। কিন্তু যে বাংলাটা লেখা হয়, যে বাংলাটা লেখা হয়, শান্তিপুরি বাংলা বলে, এইটা আমাদেরকে বোধহয় লেখাপড়ার জন্য বা যে কোনো পরীক্ষায় উত্তর লেখার পদ্ধতির জন্য ওই বাংলাটা আমাদের সবাইকে শিখতে হবে, তাই তো? তার মানে আমার বাড়িতে ক্যাজুয়ালি বন্ধু বান্ধবের সাথে আমি আমার বাংলা যাবিনি কালকে বলতে পারি, পিএসসি তে ইন্টারভিউ দিতে গেলাম বলতে পারি, স্যার এসবো বলতে পারবো। তাহলে আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, গাঁটপনা আছে, গাঁটপনা আছে। ও কলকাতার লোকের মতো কথা বলতে পারবো না। তুমি যদি হিন্দিটা শিখতে পারো, ভুল ভুল কেন? কারণ পারফেক্ট হিন্দিতে পৌঁছতে আমরা পারি না। যদি বাধ্য হয়ে ইংরেজিটা শিখতে পারো, উচ্চারণের পদ্ধতিটা না জেনেই পেটের জ্বালায়, তাহলে তুমি ভালো বাংলাটা কেন শিখবে না ভাই? দুটো বাংলা কেন শিখবে না? কলোকুয়াল, যেটাতে তুমি তোমার এলাকায় বাড়িতে জন্মসূত্রে যে বাংলাটা পেয়েছো সেটা যেমন শিখবে,
তুমি আমাদের যেটা কি বলবো হ্যাঁ সেইটা কেন শিখবে না? যেটা বইয়ের বাংলা, সেই বাংলায় লিখতে তো আমরা বেশ পারি। আমি তো কোনোদিন কাউকে দেখিনি যে লেখার সময় যাবিনি খাবিনি কেউ লিখেছে পরীক্ষার খাতায়। তাহলে বলার মধ্যে যে জড়তা আছে মনের মধ্যে, সেইটাকে সরাতে হবে। আমার এত কথা বলার উদ্দেশ্য একটাই জিনিস, সেটা হলো তোমাকে তোমার প্রেজেন্টেশনে পরিশীলিত হতে হবে, সর্বজনগ্রাহ্য হতে হবে। আর এর আগে কি বলেছিলাম, যে তোমাকে অর্গানাইজড হতে হবে। একটা কথা বলতে গেলে প্রথমে তার ভূমিকা, মূল কথা, উপসংহার। বড় কথা হলে বড় কথা, অল্প কথা হলে অল্প কথা, কিন্তু প্রেজেন্টেশন আমাকে এই রকম করতে হবে। এবার আরেকটা জিনিসে আসি, আরেকটা অ্যাঙ্গেল। সেটা হলো আমাদের কার কথা শুনতে খুব ভালো লাগে? কেউ শুনি? আমরা কথা শুনি, ইউটিউবে দেখি কেউ মোটিভেশনাল স্পিচ, জোরে বল কার? পডকাস্ট এগুলো হয়, কারটা দেখো বেশি? বিকাশ, দিব্যকীর্তি, আরো কয়েকজন আছে। হ্যাঁ, তো এমনি কমন সবাই নাম জানে এরকম নাম বলি। বিকাশ, দিব্যকীর্তি, উনি কি চ্যানেলটা চালান? দৃষ্টি। হ্যাঁ, দৃষ্টি, বসো। দৃষ্টি ইউপিএসসি কোচিং সহ অন্যান্য পিসিএস অনেক ইয়ের কোচিং দেয়, এবং ওনার স্টুডেন্ট থানসারের স্টুডেন্টদের থেকে কম কিছু না। বাট বিকাশ, দিব্যকীর্তি কিন্তু উনি ইউপিএসসি ফেল্ড। উনি স্টাফ সিলেকশন কমিশন গ্রাজুয়েট লেভেল দিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসে ছিলেন। তারপর কিছুদিন পর বিভিন্ন দপ্তরে কাজ করার পর চাকরি ছেড়ে দেন। তো যিনি ওই পরীক্ষাটা ক্লিয়ার করলেন না, তিনি ওই পরীক্ষার মোটিভেটর এবং সফল মোটিভেটর। কিভাবে? কারণ ওনার ক্ল্যারিটি আছে, ওনার জানার যে জ্ঞান, সেটাকে উনি প্রপারলি প্রেজেন্ট করতে পারেন, তাই না? বিকাশ, দিব্যকীর্তি যেমন আছে, আরো একজন খুব কমন, সেটা হলো অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের কথা আমরা সবাই অত্যন্ত মন দিয়ে শুনি। তার কারণ হলো উনি ভুল হিন্দি বলেন না। ওনার বাবা একজন হিন্দি কবি ছিলেন। সঠিক হিন্দি যে কয়েকজন মানুষ ভারতবর্ষে বলেন বলে জানা আছে, আমি তো সবাইকে চিনি না, কিন্তু যাদের কথা মোটামুটি আলোচনার মধ্যে আসতো, অমিতাভ বচ্চন, আর কে? অটল বিহারী বাজপেয়ী, একেবারে সঠিক শুদ্ধ হিন্দি বলতে। আরেকজন, আরো কেউ? এখন প্রচুর প্রোগ্রাম আছে, প্রচুর, ইউ উইল গেট রিয়েলি মোটিভেটেড। উনিও একজন অধ্যাপক। আমার কি বাড়িতে যোগ দিয়েছিলেন, ভোটে হেরে গেলেন, কি নাম? হ্যাঁ, না না, আপনি আপনি রাম বলে একটা প্রোগ্রাম করেন। কি নাম শুনেছি? किया था उसी अयोध्या जी में जो वैष्णव तिलक मेरे माथे पर है, इसको लगाए हुए अगर कोई व्यक्ति है तो शासकीय सूचना। কুমার বিশ্বাস, ঠিক আছে, মানে একটা স্টাইল থাকে সময়। এবার এখন আমাদের হিন্দির যেমন উদাহরণ কয়েকটা দিলাম, বাংলারও এরকম উদাহরণ কিন্তু দেওয়া যায়। একটু বয়স হওয়ার পরের সৌমিত্র অসাধারণ বাংলা প্রক্ষেপ করতেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।
অসাধারণ বাংলা প্রক্ষেপ করতেন। তো যেটা প্রয়োজন, ওনাকে কেন আমার ভালো লাগে, আমরা একটু একটু অ্যানালিসিস করি। অমিতাভ বচ্চনের কথা বলার ডায়ালগ কেন ভালো লাগে? কার থেকে বেশি ভালো লাগে অমিতাভ বচ্চন? স্কুলে কলেজে কেউ মিমিক্রি করে না অমিতাভ বচ্চনের ডায়ালগ? কেউ একজন বলো কেন ভাল লাগে? কেউ বলবে না। উনি বলার যখন দেখবে দাঁড়িয়ে কোনো কথা বলছেন, he has a very nice personality. উনি দাঁড়িয়ে আর থাকবেন, যে কোনো ছবিতে দেখবে উনি কি কথা বলবেন কেউ বুঝতে পারবে না। উনি আগের থেকে দাঁত দেখান না, উনি আগের থেকে কান্না করেন না, উনি আগের থেকে মাথা নোয়ান না, উনি বেশি দুঃখেদন না, স্বাভাবিক একটা ঋজু ভঙ্গিতে উনি দাঁড়িয়ে থাকেন। তারপরে যে কথাটা বলেন সেটা স্ট্রেট বলেন, সোজা বলেন, স্পষ্ট। সোজা মানে ঘোরানো পেঁচানো না, স্পষ্ট কথা বলেন, প্রত্যেকটা শব্দ বোঝা যায়, এইভাবে কথা বলেন। আর কথা বলার মধ্যে একটা ছন্দ আছে, গানের মধ্যে কবিতার মধ্যে যেমন ছন্দ আছে, কথা বলার মধ্যে একটা ছন্দ আছে, ওই ছন্দটা উনি ধরে রাখেন। খুব বেশি দ্রুত নয়, খুব বেশি ধীরে সুস্থে নয়, খুব বেশি দ্রুত নয়, খুব বেশি ধীরে সুস্থে নয়, এই সব জিনিসগুলো ওরা মেনটেন করে। এই কারণে কিন্তু ওনাদের কথা শুনতে ভালো লাগে। না হলে দেখা যাবে যে ওই একই কথা হয়তো আমাদের বাড়িতে আমার বাবা মা বা আমার স্কুলের মাস্টারমশাই আমাকে 10 বার বলেছেন, কিন্তু আমার কান দিয়ে মরমে বসে নাই। কিন্তু যখন ওই রকম কাছ থেকে শুনি, তখন আমাদের মনে হয় কানের ভিতর দিয়া মরমে বসিল গো। প্রচুর শুনি, অমিতাভ বচ্চন বললে শুনবো, সদগুরু বললে শুনবো, কিন্তু এই একই কথা অন্যের কাছ থেকে শুনি না কেন? এই শিক্ষাটুকু পেলেই দেখবে নিজেরা কমিউনিকেশন ভালো করতে পেরে গেছে। গল্পের মধ্যে দিয়ে 6টা-8টা কথা বলার চেষ্টা করেছি, সামাপ করি। প্রথমে কি বলেছিলাম? যে আমি আমার প্রেজেন্টেশনটা করব, আগে থেকে আমাকে ভাবতে হবে। আমার আগে থেকে আমি ভাববো, তাহলে আমার কি থাকবে না বলো? কালকে তোমাকে একটা ইন্টারভিউতে যেতে হবে। তুমি যদি মনে মনে কল্পনা করো যে ইন্টারভিউতে আমাকে এই প্রশ্নটা করলে আমি এই উত্তর দেব, আমি দরজা দিয়ে ঢুকে ঠিক এইভাবে বসবো, আমাকে বসার জায়গা না দিলে আমি এইভাবে দাঁড়াবো। যদি অন্য অনেকের সঙ্গে আমাকে বসতে হয়, তাহলে আমি এই ভঙ্গিতে বসবো। বাড়িতে কারোর বিয়ে হলে যদি 6বার মেকআপ দিয়ে ফিক্স করা যায় যে বিয়ের দিনে আমি এই মেকআপটা করবো, তাহলে কালকে ইন্টারভিউ এর জন্য কেন তৈরি হব না? আবার কালকে আমি কি পোশাক পরবো ইন্টারভিউ দিতে গেলে, সেটাও কিন্তু আমাকে ভেবে রাখতে হয়। নিশ্চয়ই খোকাবাবু সেজে আমরা কেউ ইন্টারভিউ দিতে যাব না, লাল রঙের একটা গেঞ্জি বা জুতো পরে। আমরা অনেকে যাই, আসছিস তো তোরা? আমি মানে আরো অনেকে বলতে পারবে 7-8টা পরীক্ষা পাস করে 7-8টা চাকরি পেয়েছি, তারপরে আর প্রয়োজন হয়নি, দিইনি। কিন্তু ইন্টারভিউ হল, ইভেন কর্পোরেট সেক্টরে যে ইন্টারভিউ, তাও আমি ফেস করেছি। সেখানে যা প্যাথেটিক দৃশ্য সব দেখেছি না, মানে নিজেরই ইয়ে লাগে যে আরে এটা কি কেউ ভাবে না? এরা কি কেউ ভাবে না? একটা স্নিকার পরে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ দিতে চলে গেছে, আর হলুদ রঙের, সবুজ রঙের, লাল রঙের। নো, ইফ ইউ ডোন্ট হ্যাভ পুট অন আ স্যান্ডেল। নরমালি ফর্মাল কাকে বলা হয়? একটা কালো জুতো। তো যার লাল রঙের স্নিকার কেনার ক্ষমতা আছে, তার কি কালো জুতোটা কেনার ক্ষমতা নেই? কেন ছোটবেলা থেকে স্কুলে কালো জুতো পরানো অভ্যেস করানো হয়? এমনি এমনি তুমি বড় হয়ে লাল জুতো পরবে বলে? লাল জুতো পরো, তোমার মি টাইমে পরো। তুমি তোমার যখন অবসর সময়, যখন তোমার আড্ডা দেওয়ার সময়, ক্লাবে যাওয়ার সময়, তুমি হলুদ, সবুজ, লাল যা খুশি পরো। কিন্তু ফর্মালি তুমি যখন
কলেজে, বিশ্ববিদ্যালয়ে, অফিসে কোনো জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ, কথা বলতে যাচ্ছ, সেখানে তোমার অ্যাপিয়ারেন্স হতে হবে সর্বজন গ্রাহ্য, একটা ঠিকঠাক। তাহলে এই অ্যাপিয়ারেন্স নিয়ে যদি আমি দাঁড়াই, উল্টো দিকের জন আমার প্রতি সদয় হবে বা সঠিকভাবে আমাকে জাজ করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে, না হলে আমার কথা শুনবেই না। নাম্বার 1। নাম্বার 2, আমি আগামীকাল কি করব আগে থেকে চিন্তা ভাবনা করে প্র্যাকটিস করে আমার ভেতরের অ্যাংজাইটি দূর করব। প্রস্তুত হতে বলি আমরা বারবার বারবার। মক পরীক্ষা দিতে বলা হয় কেন? তুমি ওই একই প্রশ্নের উত্তর 25 বার লিখে কি করবে? কনফিডেন্স তৈরি হবে। তাহলে কাল ইন্টারভিউতে আমি কি কথা বলবো, কি প্রশ্ন করলে কি কথা বলবো, এটা আমি যদি আগে থেকে বারবার ঠিক করি, তাহলে আমার ভুল আমি নিজেই বুঝবো, নিজেকে সংশোধন করব, এবং আমার কনফিডেন্স থাকবে, অ্যাংজাইটি থাকবে না, ওখানে গিয়ে হাঁপাবো না, কেঁদে ফেলবো এরকম একটা ভাব করব না। এটা খুব দরকার, আমার ব্যক্তিত্বটা কেমন সে বুঝতে পারে। তারপরে যখন কথা বলবো সেখানে একটা পরিষ্কার 3টে ধাপ থাকবে। একটা ইন্ট্রোডাকশন, ঢুকে গিয়ে আমরা ইন্টারভিউতে বা কলেজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে গেলে ঢুকে কি বলি? গুড মর্নিং, গুড আফটারনুন, নমস্কার, কিছু তো একটা বলি। তাহলে একটা ইন্ট্রোডাকশন, তারপরে আমার কাজের কথা বা প্রশ্নের উত্তর, তারপরে আবার তার একটা, এইটা খুব দরকার। কথা বলার সময় বেশি বলা উচিত কি? অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করতে পারবো না, ব্যবহার করলে সেটা খারাপ শোনাবে। আর যে কথাগুলো বলবো তার উচ্চারণ হবে স্পষ্ট, উচ্চারণ হবে স্পষ্ট, যেন অর্থবহ হয়, এবং যেটুকু জিজ্ঞাসা করা হয়েছে যেন শুধু সেটুকুই আমি করতে পারি। আর প্রপার স্যালুটেশন, এটা খুব দরকার। কারণ কোনো যোগাযোগই তৈরি হবে না যদি না আমি আমার কথা প্রকাশ করি, উল্টোজন যে ভাষায় বোঝে সেই ভাষায় যদি আমি না বলি। তো এই সিম্পল কয়েকটা জিনিস আমার মনে হয় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর এই যে কথাগুলো আমরা বললাম, এটাকে একটু স্ট্রাকচার ওয়েতে যদি দান করি, আমরা প্র্যাকটিস করি কলেজে কিছুদিন বা আমাদের ব্যক্তিগত জীবনে কিছুদিন, দেখবে অটোমেটিক্যালি এগুলো অনেকটা পরিবর্তন হয়ে গেছে, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আরো ভালোভাবে স্যার আছেন, উনি বলবেন, তোমরা একটু শুনবে। আরেকটা জিনিস হলো প্র্যাকটিস, মানে পার্টিসিপেট করবে, পার্টিসিপেট করবে। শুধুমাত্র মানে শুনলাম একদিক থেকে, তাতে করে কি হয়, যারা বলে না তারাও আগ্রহ খুঁজে পায়। আমরা তো কেউ আগে থেকে এই সাবজেক্টটা পড়ে নিয়ে কেউ আসিনি, আগে থেকে পড়ে নিয়ে নোট তৈরি করে নিয়ে এসে কথা বলছি তা তো নয়। কথা বলতে বলতে আরো কথা বাড়ে। হ্যাঁ, লাস্ট একটা জিনিস বলে শেষ করব, যে ওই পুরনো গল্প আগে এখানে বলেছি কিনা তার মানে ঠিক নেই। পুরনো গল্প, খুব পুরনো। সামনে একটা কাঠ পড়ে আছে, কোন কবি সেটাকে কি বলে? শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে। আর কোন কবি কি বলে? নীরসতরুবর পূরত ভাবে। তাই তো, দুটোর অর্থ সমান, মানে সমান। পরীক্ষার খাতায় উত্তরেও 1-এ 1, 5-এ 5 দুজনেই পাবে, কিন্তু টিচারের ভালো লাগবে তবে কাকে? কোন চরিত্র? তাহলে তুমি নিজেকে মাজা ঘষা করে, আমাদের কারুর যদি কোনো নেগেটিভ সাইডটা থাকে, মাজা ঘষা করে নীরস তরুবর পূরত ভাবে, এই ছন্দতে নিজেকে আনবো কিনা, মানসিকভাবে তৈরি হতে হবে। তার জন্য কাজের জায়গায় খুব দরকার বলেই কিন্তু কলেজের স্টুডেন্টকে এখানে ডেকে আনা। হ্যাঁ, তো এইটুকুই আমার দিক থেকে। সবাই তোমরা আজকের সেশনটা এনজয় করো,
আর টিচারদের সাথে বা স্যারদের সাথে যারা কথা বলছেন তোমরাও শেয়ার করো, তাহলে দেখবে ওনাদেরও ভালো লাগবে, আরো অনেক অ্যাঙ্গেল উঠে আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বলছি স্যারের কাছে কোনো প্রশ্ন থাকলে স্টুডেন্ট যারা রয়েছে তাদের প্রশ্ন থাকলে প্রশ্ন রাখতে পারে। আমরা এক দুটো প্রশ্ন কমিউনিকেশন সংক্রান্ত, তাহলে সুবিধা হবে, এটা ইন্টার কমিউনিকেটিভ হবে। আমরা মাইক্রোফোন নিয়ে যেতে প্রস্তুত আছি। কারো প্রশ্ন থাকে কমিউনিকেশন সংক্রান্ত? তো স্যার আমার একটা প্রশ্ন আছে যে ইন্টারভিউ কক্ষে বা প্রবেশের পর যদি প্রশ্ন করে ইংলিশে, সেক্ষেত্রে আমি বাংলা থেকে ফিরে আসবো বা নাকি আমাকে ইন্টারভিউটা পুরোটা ইংলিশে চালিয়ে যেতে হবে? এটা একটা প্রশ্ন। হ্যাঁ, খুব ঠিক আছে। যেটা হলো একটা ইন্টারভিউতে কি ভাষায় কথা বলতে হবে আমাকে, সেইটা কিন্তু আমি আগে থেকে জানি, ঠিক কিনা? আমি যদি তামিলনাড়ুতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, ন্যাচারালি বোঝা গেছে, তাহলে কোথায় কোন ভাষাটা বলতে হবে সেটা আমি জানি। আমার স্টেটের মধ্যে যারা বাংলা বোঝেন তারাই শুধুমাত্র বাংলায় উত্তর প্রত্যাশা করবেন, বা সেখানে ফিরে আসার প্রসঙ্গ আসছে বাংলাতে, ঠিক? তা না হলে কি ফিরে আসার প্রসঙ্গ আসছে আদৌ? আসছেই না। সো আমার বক্তব্য হলো আগামী দিনে মানে আজকের দিনে তোমরা যারা প্রফেশনাল হতে যাচ্ছ যে কোনো বিষয়ে, ইউ হ্যাভ টু বি প্রফিশিয়েন্ট ইন অ্যাট লিস্ট 3 ল্যাঙ্গুয়েজেস। অ্যাট লিস্ট 3 ল্যাঙ্গুয়েজেস। একটা ভার্নাকুলা আমাদের যেটা বাংলা, ইংরেজি, হিন্দি। এর মধ্যে কোনো ধরনের অস্মিতা, অন্য কোনো অস্মিতা রেখে লাভ নেই। বাংলা অস্মিতা রেখে কোনো ঠিক আছে, তুমি বাংলা চর্চা করো না ভাই, হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস, বাংলাতে ফিরে আসা নয়। তুমি যদি স্বচ্ছন্দ হও, ধরো এসএসসি ইন্টারভিউ দিতে গেছো স্কুলে, তোমাকে কেউ ইংরেজিতে প্রশ্ন করলে তুমি ডেফিনেটলি উত্তরটা ইংরেজিতে দেবে, কিন্তু যদি তোমার মনে হয় যে আমি ফাম্বল করবো, তাহলে তুমি বাংলাতে বলো, কিন্তু যে উত্তরটা যে ভাষায় দেওয়ার কথা সেটা সেখানে বলতেই হবে। হ্যাঁ, আর কিছু? শোনা যাচ্ছে? সোজা করে নাও ওটা। স্যার, অনেক সময় আমরা ইন্টারভিউর জন্য সব রকম প্রস্তুতি নিয়ে যাই, আমাদের ভাষা ওখানে কোনো জানা আছে, প্রপার ভাবে প্রিপারেশন নিয়ে যাই, কিন্তু সবার সামনে গিয়ে যে ঘাবড়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া, নিজের গলা থেকে কথা না বেরোনো। এই জন্যই তো এই সেশনটা। আমি ওই যে শুরুতে বললাম যে আমি একটা কাজ করছি, বিষ্ণুপুর মেলা করবো, তাই তো? তো আমাকে আগে থেকে 3 মাস আগে, 4 মাস আগে থেকে ভাবতে হয়, চোখ বুঝে ঘুমানোর আগে কল্পনা করতে হয় স্টেজটা এই সাইজের হবে, কতজনকে আমি স্টেজে বসাবো, কোন কোন আর্টিস্ট আসবে, সে কোন দিক থেকে উঠবে, কোন দিক থেকে নামবে। এভরি মাইনিউট থিং আই হ্যাভ টু প্ল্যান ইন মাই মাইন্ড। প্রত্যেকটা জিনিস আমাকে ভাবতে হয়, আগে আমাকে দেখতে হয় মনশ্চক্ষে। ওই আবার একই গল্প, যদি রামায়ণে ওই কনসেপ্টটা না থাকতো, যে সীতাকে নিয়ে হুস করে উড়ে চলে যাওয়া যায় সাগর পার করে, এরোপ্লেন তৈরি জীবনে হতো না, তাই না? তো একটু 1 বছর 2 বছর একটু এই অভ্যেসটা রাখি যে কালকে কি করব, আজ থেকে ভাববো। জামা পরার সময় তো বেশ করি রে, হ্যাঁ, কোন তারিখের আগে ঠিক পার্লারে যাব সেটা তো আমাদের ভুল হয় না। উত্তর পাওয়া গেছে? হ্যাঁ, না বল, কিছু প্রশ্ন থাকলে বল, একদম যা প্রশ্ন আসছে বল। একদম ভালোভাবে প্রিপারেশন নিলেও পরীক্ষাকে যে ভয় পায় না তার রেজাল্ট কোনোদিন ভালো হবে না। কিন্তু ভয় আমি ততটাই পাবো যে ভয়টা আমার জন্য কাজের, যে ভয়টা আমাকে পড়তে আরো বেশি অভ্যাস করতে সাহায্য করবে।
কিন্তু অ্যাংজাইটি আমাকে দুলিয়ে দেয়, মাথা ঘুরে যায়, কেঁপে যায় তখনই যখন ভয় আমাকে গ্রাস করে, যখন আমার কনফিডেন্স লেভেল কম থাকে, যখন আমার জ্ঞান কম থাকে, পড়া কম থাকে। না, আর কিছু নেই কারোর প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, অসাধারণ একটা বক্তব্য শুনলাম এবং যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম যে গুড কমিউনিকেশন আমরা করব কি করে, সেই যে কনফিউশন এন্ড ক্ল্যারিটির মধ্যে যে ব্রিজ, অর্থাৎ স্পষ্টতা আর বিভ্রান্তি, একদিকে স্পষ্টতা আর একদিকে বিভ্রান্তি, এবং যেটা থেকে বিভিন্ন প্রশ্নগুলো উঠে এলো, তার ব্রিজটা আমরা করব কি করে, সেই সেতু নির্মাণের বিভিন্ন স্তরগুলো কিন্তু স্যার খুব সাবলীলভাবে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন। একটা জোরে হাততালি হবে ওনার জন্য। এরপরে আমরা আমাদের যিনি চিফ স্পিকার ডক্টর বিশ্বজিৎ সেন তার কাছে চলে যাব, কিন্তু তার আগে যার সহযোগিতা ছাড়া অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব ছিল না, সেই আমাদের এই কলেজের প্রিন্সিপাল ডক্টর ভীমচন্দ্র মণ্ডলের কাছে একটু শুনে নিন। আমি মানে আজকে শোনার জন্যই প্রস্তুত, তো বেশি ফর্মালিটি করছি না। সকলেই ভালো থাকবেন। গুড আফটারনুন। মূল যে জায়গাটা আমার বলার, যে এই যে টপিকটা চুজ করা হয়েছে সেটা এতটাই উপযোগী, এবং ছেলে মেয়েদের আমি বলবো লাইব্রেরি কমিটিকে এই কারণে ধন্যবাদটা দেবো যে এই ধরনের টপিক আরো চুজ করা হোক। কারণ ওই ওয়াইদা যেটা বলছিল, এগুলো হচ্ছে কমন প্রবলেম, যে আমি ঘাবড়ে যাই। সত্যিই তাই, আমরা ইন্টারভিউ নিতে গিয়ে বসি, যখন ছেলেমেয়েরা আসে আর যখন ভিতরে ঢোকে তখন বুঝতে পারি যে তারা কি পরিস্থিতিতে ঢুকছে। সাধারণভাবে আমরা যারা ওই পারে থাকি, কারণ একদিন তো আমি এই পারেও ছিলাম, একদিন আমি ইন্টারভিউ নিয়েছি, একদিন যখন সিএসসির ইন্টারভিউতে আমি ঢুকছি তখন এসি ঘরেও, তখন এসি চলছিল, সেই ঘরেও আমি ঘেমেছি, এটা অস্বীকার করার কিছু নেই। কিন্তু সেই জায়গা থেকেও আজকে তোমাদের সামনে কথা বলছি, ফলে এই উত্তরণটা হবে শুধুমাত্র অভ্যাসের দ্বারাই, এইটুকু আমি বলতে পারি। স্যারের যে সব কথা নির্যাসনী একটাই, যে প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। কি পরিস্থিতি আসবে সেটাকে ভেবে ভয় না করে কি পরিস্থিতি এলে আমি কিভাবে মোকাবিলা করব, সেই জায়গাটা আমাদের অত্যন্ত প্রয়োজন। মনে পড়ে যে প্রথম যখন, যদি আমি ধরি যে ফার্স্ট কখন আমি স্পিকার নিয়ে কথা বলেছি, সেটা অবশ্যই এই কলেজের ফ্রেশার বলে যে অনুষ্ঠানটা হয়, তখন হঠাৎ করে ধরিয়ে দিল যে এইটা তোমাকে বলতে হবে 3 মিনিট, ব্যাস 3 মিনিট কথা, আমার 3 সেকেন্ডের কথা যোগাচ্ছে না যে কি বলবো। আর আমাকে ওই শাস্তি দেওয়া হয়েছিল যে 3 মিনিট তুমি বলো আর না বলো দাঁড়িয়ে থাকতে হবে। এখন আমি ছেলেদেরকে যখন ওই ওরিয়েন্টেশন আমাদের ছেলে মেয়েদেরকে বলি যে যাই জানো তোমাকে 3 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, কথাটা নয়, সেই জায়গা থেকে আমার কনসেপ্ট যে আমাকে বলতে হবে কি বলবো, কি বলছি, কিভাবে। ওরা কিন্তু চাইছে যে যেটুকুই বলুক সেটুকুই যেন নিজের মতো করে নিজেকে ফিলিংসটাকে প্রকাশ করুক। তার ভাবনা চিন্তা স্যার বলেন এগুলো তো থাকবে, এবং এগুলো যতটা মাথার মধ্যে আমার থাকবে তত কিন্তু আমার বোঝাতে বা প্রকাশ করতে আমার সাবলীলতাটা আসবে। ফলে আজকের দিনের এই যে সেমিনার, এর ভিতরে আমি যাব না, কারণ এই যে কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশন ইটস এ গুড পার্ট। আমাদের যারা ট্রেনিং এ যারা আছো প্রফেশনালে, বা যারা রামানন্দ কলেজ থেকে এসেছো তারা জানো যে এরপর আমাদেরকে এই এই জায়গাটা আমাকে ফেস করতে হবে। আমি যদি কোনো পাবলিক ডিলিং কোম্পানিতে যাই, আমি যদি কোনো পাবলিক এই জায়গাতে যাই, তাহলে এই জায়গাগুলো আমাদেরকে জানতেই হবে, আমাদেরকে কথা বলা শিখতেই হবে, এবং আমাদেরকে কথা বলতেই হবে। কারণ কথা বলাটাই হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধানের একটা জায়গা, এবং আমরা সোসাইটির একটা মানুষ হিসাবে আমাদের কিন্তু পরস্পরের সাথে কথা বলতেই হবে এবং সমাধান করতেই হবে। সুতরাং আর্ট অফ স্পিকিং, এই যে কথাটা, এই আর্ট কথাটা বলেছি, স্পিকিং তো আমরা সবাই করছি, সবসময় করছি, বাট আর্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। যে আর্ট, আমি কিভাবে বলবো, কাকে কি বলবো, যেটা আমাদের এসডিও সাহেব খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আমার স্যালুটেশন থাকবে, আমার রিজনটা থাকবে, এবং কথাটা অবশ্যই ইন ব্রিফ হবে। এবং আমি দেখেছি, আমরা ইন্টারভিউ নিতে গিয়েও দেখেছি, আমি একটা সামান্য প্রশ্ন করেছি যে তোমাদের যে জেলা, সেই জেলার ইতিহাসটা তুমি সংক্ষেপে বলো। তো সেই জেলার ইতিহাস বলতে গিয়ে দেখেছি 3 মিনিট পেরিয়ে যাওয়ার পর আমাকে থামাতেই হচ্ছে যে না, তোমার এখনো কমপ্লিট হয়নি। আমি দেখতে চাইছি একটাই জায়গা, যে 2 মিনিট 3 মিনিটের মধ্যে তুমি কতটা সেটাকে প্রেজেন্ট করতে পারবে, এটাকে বলে টাইম সেভিং। ফলে বিষয়গুলোকে পরিকল্পনার জায়গাতে এসে এই আর্টগুলো শিখতে হবে। তার জন্যই এই ধরনের কর্মশালা আরো অনুষ্ঠিত হোক, এবং আমাদের কলেজকে যদি তার ভেন্যু হিসাবে আপনারা
চুজ করেন, আমি কৃতজ্ঞ থাকবো ব্যক্তিগত। ধন্যবাদ। হ্যালো, অনেক ধন্যবাদ ভীমবাবুকে। এখন আমাদের যিনি চিফ স্পিকার ডক্টর বিশ্বজিৎ সেন, তার কথা আমরা শুনবো। এবং যে প্রবলেমটা দিয়ে আরেকটা কমিউনিকেশনের, যে একটা ইলুশনের প্রবলেম, এই যে ও বলছিল যে আমি ভালো প্রস্তুতি নিয়ে যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু আমার অসুবিধা হয়। এই যে একটা ইলুশনের জায়গা, আমার মনে হচ্ছে আমি ভালো বলছি কিন্তু আরেকজনের ভালো লাগছে না, এই জায়গাটা। এবং যেটা আবার বলছিলাম যে বললাম ওই দিকে শুনলো কিন্তু যোগাযোগটা হলো না, এই যে বিষয়টা, এটা আমরা পার করবো কি এই নদীটা। তো তার জন্য আমরা শুনে নেবো ডক্টর বিশ্বজিৎ সেন, উনি অ্যাসোসিয়েট প্রফেসর ফিজিক্সের বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজের, এবং বিদেশেও উনি বহু জায়গায় বক্তৃতা দিয়েছেন। তো দ্য ফ্লোর ইজ ইয়োরস স্যার। থ্যাংক ইউ বাপু। তো সবাই বাঙালি তো নাকি? Actually, if I speak in English, I speak back from mind. If I speak in Bengali, I speak back from heart. So এবার হৃদয়কে আগে জিততে দিই, তারপরে না মন থেকে বলার থেকে হৃদয় থেকে বলা যায়। Anyway, I would like to thank যে বিষ্ণুপুর কালচার একাডেমি আমাকে দেখেছে। আমি ভাবিনি যে এই সম্মান আমার প্রাপ্য কিনা। তো আমি যা খুব ভীষণ খুশি হয়েছি এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে। কিন্তু এবং আপনাদের আরো খুশি হয়েছি, এত অ্যাডভার্স কন্ডিশন, ওয়েদার এত খারাপ, প্রচন্ড গরমের মধ্যে আপনারা কি অবনীতায় বসে আছেন, আমি পারছি না কখনো। হ্যাঁ, সেই জন্য আপনাদের জন্য হাততালি আরেকবার। আমার সম্বন্ধে অনেক বড় বড় কথা বলা হচ্ছিল, আমি খুব খুশি হচ্ছিলাম শুনে, কারণ দীর্ঘ 50 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম কে আমার নামে এরকম করবে। তো যা বাকি ফাইনালি আই পাঠিয়েছি। এনিওয়ে, তো আমি স্যারের কথা ধরে শুনবো, বলবো আর কি। অ্যাকচুয়ালি হাউ টু মেক কমিউনিকেশন, হাউ টু মেক এফেক্টিভ কমিউনিকেশন, অত কঠিন নাম। আমরা সবাই কিন্তু কেউ নিপেন বাবু নয়। নিপেন বাবুর কথা মনে আছে? নিপেন বাবু, নিপেন বাবু, হ্যাঁ, ঘাসকে বলেন তৃণ আর হরিণকে বলেন মৃগ। আমরা ঘাসকে ঘাসই বলবো, আজকে কোনো কঠিন ওয়ার্ড করবো না, ঠিক আছে? তো প্রথম আমরা শুরু করি, যেহেতু আমরা বাঙালি, আমরা তো ইংলিশ নয়, বাংলা ঠিক ইংলিশ, আমরা ইংরাজিতে ভাবতে পারি। তো আমরা বাংলা দিয়ে শুরু করবো। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, কখনো কখনো ইংরেজি ঢুকতে হতে পারে, কিন্তু সেটা বাধ্য হই। তো স্যার মার্জনা করবেন, আমি স্যারের জায়গা থেকে বলবো, আচ্ছা এই কমিউনিকেশন তার বাংলাটা কি স্যার বলে দিয়েছে, যোগাযোগ। স্যার মার্জনা করবেন, একটু চেঞ্জ করবো। যদি আমরা সন্ধিটা জানি, বাংলা দেখি না দুটো শব্দ যদি মিশে হয় আর কি, হ্যাঁ। তো এই যে যোগাযোগ, তাকে যদি আমি ভাঙি আরো, তাহলে যোগ যুক্ত অযোগ। স্যার যোগ যুক্ত যোগ নয়, স্যার মার্জনা করবেন অযোগ। আচ্ছা, যোগ মানে কি? যুক্ত করা, সবাই জানেন অ্যাডিশন, টু মেক অ্যাডিশন। তাহলে অযোগ মানে কি? আমি তোমাদের কাছ থেকে, তোমরা এদের কাছ থেকে নেবো, কারণ তোমাদের কাছে আমি আগে পড়িয়েছি। অযোগ মানে কি? অবভিয়াসলি অমানিক সবাই জানি। হোয়াট ইজ দ্য মিনিং অফ অযোগ? অযোগ, অযোগ মানে কি হতে পারে? যারা বাহ্যিক শিক্ষা আছে তাদেরকে ভয় পায় অযোগ। তাহলে যোগাযোগ মানে দাঁড়ালো, প্রথমে যোগ করে দিলাম, তারপর বিয়োগ করে দিলাম, নাথিং। যোগাযোগ মানে প্রথমে যোগ করলাম, তারপর আবার বিয়োগ করে দিলাম, তার মানে কিছুই দাঁড়ালো না। তার মানে কমিউনিকেশন মিন্স নাথিং। ইজ ইট সো? সত্যি কি তাই? এদিকে সত্যি কি তাই? নো, অ্যাকচুয়ালি অযোগ মানেও যোগ। তাহলে ও কেন? ও কেন? এটা প্রশ্ন হতে পারে না? তাহলে শুধু যোগ বলে ভাবতাম, যোগ প্লাস যোগ আমরা বলছি না, আর বলছি যোগ প্লাস অযোগ। আচ্ছা, হ্যাঁ, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট অব ইজ। আচ্ছা, এইদিকে বাঁ দিকে কারা কোন কলেজ থেকে এসেছে? ডিপিআই। দেখুন, আমি যখন জিজ্ঞেস করছি, ডিরেকশন অফ মাই আস্কিং ইজ এই দিক বরাবর, আমি জিজ্ঞেস করছি যে কোন কলেজ থেকে এসেছে, বাট ওয়েন আই এম গেটিং রিপ্লাই
উই রেসপেক্ট টু মি, আমার সেপেক্টকে তার উল্টো দিকে বলছে। তাহলে বলছে ওই কারণে অ্যাকচুয়ালি নেগেটিভ ডাইরেকশনাল অ্যাডিশন যোগই বলে, বা বিপরীত দিকে যোগ। তাহলে এখান থেকে গেল আমার রেসপেক্টে উল্টো দিক থেকে যোগ হলো, তাহলে এই পাশে যোগ হলো প্লাস ওর পাশে যোগ হলো, বাট ওই যোগটা উল্টো দিক বরাবর। এই উল্টো বোঝাতেই ঠিক আছে। তাহলে দিবে আর নিবে, মিলাতে মিলিবে, তবে যোগাযোগ হইবে। হ্যাঁ, আবার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে হাউ আর ইউ। আমি যোগ হয়েছে, আমি জিজ্ঞেস কেমন আছেন, হয়তো ভালোই আছি, বাট আমি আসছি কাকদিলা, তারপরে রাশিয়ান ভাষা হলো কেমন আছেন, তাহলে তারপরে শুধু যোগ হলো, উপাসে যোগ পাইনি, উনি দাঁড়িয়ে গেছেন। নো কমিউনিকেশন হ্যাভ বিন টেকেন প্লেস। ঠিক আছে, সুতরাং কমিউনিকেশনের প্রথম পার্টটি হলো বেবে প্লাস, শুধু একদিকে যোগ করলে হবে না। সেকেন্ড, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ। The term communication প্রত্যেকে জানেন, কমিউনিকেশন শব্দটা প্রত্যেকে ইংরেজি শব্দ। আচ্ছা, it's a Latin word, initially it was used in Greek. Communis, কি নয় কিন্তু, CUMMUNIS, but communicare, COMMUNICARE, দুটোর মানেই কিন্তু এক, টু মেক কম or simply come, অর্থাৎ সাধারণ। তাই কমিউনিকেশন কথাটা এসছে সাধারণ কথাটা। এবার লেটস ট্রাই টু ব্রিজ আপ ইন ইউর মাইন্ড। এই যে যোগাযোগ, তার সঙ্গে কমন কি সম্পর্ক থাকতে পারে? আপনি মাথায় মাথায় ভাবুন তো, কোনো সম্পর্ক খুঁজে পাবেন। যে কমন কথাটা থেকে কমিউনিকেশন এসছে, করছি যোগাযোগ, কিন্তু শব্দটা এসছে সাধারণ থেকে। ইউ কান্ট ব্রিজ আপ ইন ইউর মাইন্ড। তো আমরা সেই লোকটা সাহায্য নেব, যে লোকটা এত বড় দাড়ি ছিল, শান্তিনিকেতনে বসে থাকতেন, কবিতা লিখতেন। আমরা সবাই রবীন্দ্রনাথের নাম জানি না, রবি ঠাকুরের নাম জানি তো। তিনি কালান্ত প্রবন্ধে এক অসাধারণ কথা লিখেছেন, আমরা তাকে রিড আপ করবো। তিনি বলছেন, উপকার করিব মনে করলে উপকার করা যায় না, যাহার উপকার করিব তাহার সমান হইতে হয়, আর তার থেকে ছোট হইতে হয়। বড় হইয়া উপকার করিলে ইহাকে করুণা কহে, উপকার নয়। এক্স্যাক্টলি সেম ইন টিচিং আওয়ার সিচুয়েশন কমিউনিকেশন। যদি আমি ভাবি যে কমিউনিকেট করে যোগাযোগ প্রবণ করি, যোগাযোগ করা যায় না, আমি পড়ানোকেও যোগাযোগ করি, পড়াবো মনে করলেও পড়ানো যায় না, যাহাকে পড়াবো তাহার সমান হইতে হয়। দেখবেন অনেক মারাই আছে, হ্যাঁ, যে এটা পাচ্ছিস না, এত সোজা, মানে বাচ্চা ছেলে, যে 2 + 3 = 5, মানে এটা মাথায় ঢুকছে না। আরে বাবা, তুমি যখন 2 এ পড়তে, তখন তুমিও জানতে না। প্রবলেম ইজ দ্যাট, যে এই যে আমরা যখন when I teach class 5 students, I have to go to the level of the class 5 students, because we have to be a common level, otherwise no communication will be taken place. So communication প্রথম শর্তই হলো to make common, বা to be common, there should be a common platform, এক জায়গায় থাকতে হবে। এখন কমন কি করে হবে? আর যদি কমন বলতে কিরকম বোঝায়, কোন দিকে কমন? আমি বলছি সব দিকেই কমন। যদি কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের সব দিকেই কমন হতে হবে। ইচ এন্ড এভরি পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ, থিঙ্কিং, নেচার অফ থট, যতটা ভাবে পারা যায়। এখন একটা ঘোরা শান্ত হয়ে যাবে, আমি গল্প বলবো, চিন্তা নেই, আপনি চলে আসুন, আমি গল্প করে শান্ত করবো, আমি গল্প বলে দেবো। ও 2 মিনিটে তারপরে কাজ দিচ্ছে বলে ডিস্টার্ব হচ্ছে, ওদের জন্য ভাববেন না, তো আমি ঠান্ডা করবো। সো জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা কত স্লাইড নিয়ে এসেছি যেগুলো কাজে লাগে না, কিন্তু না নিয়ে এলে লোকে বলে যে কিছুই পড়ে আসে নাই, হ্যাঁ, কোনো কিছু নাই, পাত্তা দেবে না। তো সেই জন্য বাধ্য হয়ে কতগুলো স্লাইড আমি নিয়ে এসেছি, যেগুলো আমার লাস্টে কাজে লাগে, বাট আমার কাজে লাগে। এনিওয়ে, সো হাউ টু মেক কমিউনিকেশন, কি করে যোগাযোগ করবো? কমিউনিকেশন এই টার্মটার মধ্যে একটা জিনিস ভাবুন, কমিউনিকেশন। তাহলে ইউ কথাটা যত কম বলবে,
কমিউনিকেশন তত ভালো হবে। আবার বলছি ইউ কথাটা এই তুমি সরি মানে কমিউনিকেশন সরি 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 আমি কথাটা যত বলবি ইউ কথাটা যত বলবে তত কমিউনিকেশন বেটার হবে। আমরা কি করি, আমরা সবসময় নিজেকে প্রচন্ড ভালোবাসি, আমরা সবাই আমরা যখন কোনো গল্প করি কমিউনিকেট করার চেষ্টা করি আমরা নিজের কথা প্রচুর বলি। তো যত নিজের কথা বলি অ্যাকচুয়ালি আমরা নিজের পায়ে গুরুর মারছি। এবার একটু সিম্পলি একটু থিওরি শুনি, তারপর আমরা এক্সপ্লেনেশনে যাব। এখন এভরি কমিউনিকেশন সিস্টেম যে কোনো, এই তোমার সঙ্গে আমি কমিউনিকেট করছি, টেলিফোনে কমিউনিকেট করছি কার সঙ্গে, রোডস কমিউনিকেশন, এনি কাইন্ড অফ কমিউনিকেশন সিস্টেমে দেয়ার আর 4 ম্যান্ডেটরি এলিমেন্টস অফ দেয়ার। 4টে উপাদান আছে যেগুলো আমি খুব কাজে লাগে, এবং 4টেই ম্যান্ডেটরি, মানে 4টে অত্যাবশ্যকীয় উপাদান আছে। কি সেগুলো দেখে ফার্স্ট ওয়ান কমিউনিকেটর। ধর আমি কাউকে সঙ্গে যোগাযোগ করতে চাইছি, তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছি, তাহলে প্রথম যে লোকটা লাগে যে জিনিসটা লাগে কমিউনিকেটর, মানে ওয়ান হু ওয়ান্টস টু কমিউনিকেট, সেই লোকটা যে কমিউনিকেট করতে চাইছে। ধর আমি ফোন করব, তাহলে আমি কমিউনিকেটর, যিনি ফোন রিসিভ করবেন তিনি রিসিভার। তাহলে দুটো এলিমেন্ট কমিউনিকেটর অ্যান্ড রিসিভার। আর দুটো জিনিস লাগে, ওয়ান ইজ মেসেজ। এবার ফোন করলাম, উনি ধরলেন হ্যালো, এবার আমি কিছু বলছি না, তাহলে কমিউনিকেশন হবে না। তার মানে মেসেজ শুড বি দেয়ার অ্যান্ড মিডিয়াম, যে যার মধ্য দিয়ে চ্যানেল আমরা বলি, যার মধ্য দিয়ে কমিউনিকেশন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো 4টে এলিমেন্ট যদি আমাকে ঠিকঠাক করতে হয় যে কোনো কমিউনিকেশনের মধ্য দিয়ে, তাহলে কি কি? ফার্স্ট ওয়ান কমিউনিকেটরকে ভালো হতে হবে। হ্যাঁ, ওয়ান কমিউনিকেটর মানে যিনি কমিউনিকেট করতে চাইছেন। ক্লাসরুমে কে কমিউনিকেটর? কে কমিউনিকেটর ক্লাসরুমে? নো, টিচার অ্যান্ড স্টুডেন্ট বোথ। আছে তো আমরা একটা টিচার সেন্ট্রিক প্রসেসে করেছি, তো যে টিচারকে বেশি প্রাধান্য দিই, একটা স্টুডেন্ট, দুজনেই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মনে করো আমি ফোন করেছি, আমি কমিউনিকেটর, বসে গেছে, স্যার কি বলছেন? নো কমিউনিকেশন হ্যাজ বিন টেকেন প্লেস। সঙ্গে সঙ্গে বলো আরে ধর বাবা কি যে বলছে বুঝতে পারছি না, আরে আমি বলছি না, গল্প শেষ। তাই কমিউনিকেশনে কমিউনিকেটর প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান আমি আবার যাই রিসিভার। রিসিভার ধরুন কানে কালা, আপনি বলছেন চিৎকার করে বলছেন, পাশ থেকে করি যাচ্ছে, আরে কি বলছেন মশাই, তাহলেও কিন্তু গল্পটা এখানেই বন্ধ। তাহলে দুজনকেই ঠিক হতে হবে। টিচিং লার্নিং সিচুয়েশনে যেটা প্রবলেম হয় মাস্টার সাহেবের, যে অধিকাংশ ছেলেদের যেটা প্রবলেম, না শুনিয়া শুনিয়া কর্ণের কর্মক্ষমতা হ্রাস পাই যাচ্ছে। আমরা শুনতে ভালোবাসি না কেউ, নো ওয়ান। আমরা বলতে গেলে ফাজিয়ে দেব, কিন্তু শুনতে বলি পাগল হয়ে যাবে। ভগবান দেখুন, তিনি কিন্তু ঠিক ব্যবস্থা করেছেন, তিনি কিন্তু আমাদের দুটো কান আর একটা মুখ দিয়েছেন। তার মানে আমাদের উচিত ছিল যা বলবো তার দ্বিগুণ শোনা, বাট ভেরি আনফর্চুনেটলি আমরা ঠিক উল্টোটা করে থাকি। আমরা বলি ফাটিয়ে, শুনবো না। এবার শোনার দক্ষ বলবো, শুনলে কিছু কি দেওয়া হয়। এনিওয়ে, সো আমরা ক্লাসরুমে এটা ফেস করি, অন্য জায়গাতেও ফেস করি, সেগুলো আমরা আসবো। যে কমিউনিকেশন করতে গেলে অনেক বাধা হয়, আর অনেক প্রবলেম হয়। কি কি ফেস করি আমি অ্যাজ এ টিচার, আমি অলওয়েজ ফেস করি স্টুডেন্টদের সেই মন করে নেই। হ্যাঁ, মন নেই, তারা শুনতে ভালোবাসে না। মানে এবার লামার কেসের তত্ত্ব, দীর্ঘদিন শোনে নাই, অত অব্যবহারের নীতি বুঝছে। কারণ কর্ণ মানে কর্ণের কর্মক্ষমতা আস্তে 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 হ্রাস। বাড়িতেও তাই, সারাদিন বলে, ফাটিয়ে বলে, বুঝছে, বলতে দেয় না অন্য কাউকে, তাহলে সে শুনতে পাচ্ছেন তো। এই আমরা তাহলে পেলাম কি? কমিউনিকেটর, পেলাম রিসিভার, আর পেলাম মিডিয়াম। মিডিয়াম মানে যে পদ্ধতিতে যার দ্বারা আমরা কোনো কনসেপ্ট কমিউনিকেটর থেকে যাদের রিসিভার কাছে পৌঁছে দিতে পারি। এই মিডিয়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আমি একটা এক্সাম্পল দিই। একটা সেনানায়ক, তিনি লেফটেন্যান্ট কর্নেল বা মেজর জেনারেল, তার অধীনস্থ যত সেনা আছে তাদের মধ্যে একটা সমস্যা। মেজর জেনারেল তিনি ফ্রেঞ্চ জানেন, ইংরাজি জানেন না, সেনারা ইংরাজি জানে, ফ্রেঞ্চ জানে, হতেই পারে। এখন আমরা এক্ষেত্রে কি করি, একটা ইন্টারপ্রিটার আছে দোভাষী, তিনি কি করে যে ইন্টারপ্রিট করে দেন। তো
তো এনিওয়ে একদিন সেনানায়কের বা মেজর জেনারেলের বইয়ের জন্মদিন, ভীষণ খুশি। বলো আজকে কোনো ওয়ার্কআউট হবে না, আজকে আমি চুটিয়ে গল্প বলবো, হাসি মজার গল্প, আজ কারো সব ছুটি। তো যিনি ইন্টারপ্রিটার ছিলেন বলো, স্যার আপনি যে গল্প বলবেন আমি প্রত্যেকটা লাইনে তর্জমা করে দিই, তাহলে পরে গল্পের রসভঙ্গ হবে। মানে আপনি এক লাইন বলবেন, আমি ট্রান্সলেট করবো, আবার এক লাইন বলবেন, ট্রান্সলেট করবো, গল্প রসভঙ্গ হবে। তাকে এক কাজ করুন, আপনি গল্পটা বলুন, আমরা শেষে ট্রান্সলেট করবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ব্রিলিয়েন্ট আইডিয়া। তো মেজর জেনারেল ফ্রেঞ্চে শুরু করলেন, 20 মিনিট ধরে রসিয়ে 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 বললেন, ওইটাই মজার গল্প বলছেন। তারপর ইন্টারপ্রিটার উঠল। ইন্টারপ্রিটার ওয়াজ টু ব্রিলিয়েন্ট, সাংঘাতিক বুদ্ধিমান। তিনি জানি না কি মানে সাংঘাতিক ক্ষমতা, 2-3 মিনিট 4 মিনিট তিনি বললেন, আর সেনারা হেসে গড়িয়ে গেল। মেজর জেনারেল টোটালি অ্যাস্টনিশড, সে অবাক হয়ে গেছে, হাউ ইট ইজ পসিবল, ইট টেকস 20 মিনিটস টু কমপ্লিট মাই হোল স্টোরি। 20 মিনিট লেগেছে আমার বলতে, আপনি ডু ইট ইন 2 মিনিট 3 মিনিট, কি করে তিনি 2-3 মিনিটে শেষ করলেন? তো ইন্টারপ্রিটার ছিল, তিনি খুব বুদ্ধিমান, তিনি বলেন, স্যার ভেরি সিম্পল, আমি জাস্ট বললাম এতক্ষণ সেনানায়ক একটা হাসির গল্প বললেন, এবার আমরা হাসি। Why is it happening? Because the medium is not common. এটা কি বলতে পারতেন যদি সবাই ব্রেন জানতো? তো মিডিয়াম প্লেস আর ইম্পর্টেন্ট রোল। আমরা অনেক সময় ভুল করি। আমরা ধরুন আপনি মাস্টার ডিগ্রি পাস করে করে স্কুলে গেলেন, কলেজে গেলেন, আপনি ইংরাজি জানেন, ফাটিয়ে দিয়েছেন, আজকে ক্লাসে ইংরাজিতে বলেছেন, ফাটিয়ে দিয়েছেন, আপনি বলে দারুণ পড়িয়েছি। আছে অ্যাকচুয়ালি আমি কিছুই পড়েন না, আছে বাট অ্যাকচুয়ালি উই হ্যাভ টু বি কমন, বলছি না কমন হতে হবে, উই হ্যাভ টু বি কমন ইন এভরি রেসপেক্ট, ইভেন দ্য ল্যাঙ্গুয়েজ, আর ল্যাঙ্গুয়েজ ইন মিডিয়া অ্যান্ড দ্য মিডিয়া অ্যান্ড কি বলছে একটা মেসেজ। যখনই কমিউনিকেট করবো তো মেসেজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ফোন করলাম, বাংলাতে কথা হলো, কোনো কথা নাই, কোনো মেসেজ নেই, কোনো কনসেপ্ট নেই, তাহলে কোনো কমিউনিকেশন হবে না। সো মেসেজ মিনস কনসেপ্ট, দ্য আইডিয়া, দ্য ফিলিংস, যেটা আমি কনভে করতে চাইছেন ফ্রম ওয়ান পার্ট টু অ্যানাদার পার্ট। হ্যাঁ, সো এনিওয়ে, তো আমরা আজকে নতুন বলবো এবার এই 4টে জিনিসকে আমরা সবসময় মাথায় দেবো। সো হাউ টু কমিউনিকেট। তো এই বলার আগে আমি শুরু করবো আর কি। দেখো আমরা কমিউনিকেশন বলতে কি বুঝি? কমিউনিকেশন মানে আমরা লোকের সঙ্গে কথা বলছি, তাই তো নাকি? কি নাম ম্যাডাম? মানে আপনি কি বাচিক শিল্পী? আচ্ছা, এমনি কি করেন? আমি স্কুল টিচার। আপনার তো সবার সঙ্গে আলাপ করা হবে না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ওনাকে জিজ্ঞেসই করি, আমি কিন্তু জিজ্ঞেসই করি, আমি জাস্ট মাইক্রোফোনটা দিচ্ছি। তার মানে কমিউনিকেশন ডাজন্ট মিন দ্য ভালো। সবসময় কথা বলতে হবে এমন করে মানে মাথা ব্যথা নেই। সেইং উইদাউট সেইং, ঠিক আছে? অর্থাৎ বলুন, সে উইদাউট সেইং, সে ইট উইদাউট সেইং, ঠিক আছে? কখনো কখনো আমরা কথা না বলে অনেক কথা বলি। এবং সবথেকে মজার কথা হলো 1986, বেশি দূর যেতে হবে, আজ থেকে 40 বছর আগে একটা রিসার্চ হয়েছিল, কুবান একজন সায়েন্টিস্ট, তিনি রিসার্চে দেখলেন যে আমরা যে ক্লাসে এত পড়াই, এত বকবক করি, তার কোনো ইম্প্যাক্টই নেই। তার ইম্প্যাক্ট মাত্র 7%। রাদার আমরা যে কথা বলি না, আমাদের জেস্চার, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, তার ইম্প্যাক্ট অর্থাৎ নন ভার্বাল কমিউনিকেশন যেটা আমি বললাম, তার ইম্প্যাক্ট 93%। তো লেটস গিভ সাম এক্সাম্পল। আপনাদের সব প্রাইমারি স্কুলের কথা মনে আছে? মাস্টারমশাইয়ের কথা মনে আছে? হ্যাঁ, একবার চলুন না প্রাইমারি স্কুলে মনে মনে। হ্যাঁ, তো আজকে আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে 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 আমরা হারাই আজকে প্রাইমারি স্কুলে। আচ্ছা, সেই মাস্টারমশাইয়ের কথা মনে আছে? আচ্ছা, তিনি কি পড়িয়েছিলেন মনে আছে? বা তিনি কিভাবে আসতেন, কিভাবে হাঁটতেন, কিভাবে সিগারেট খেতেন, কিভাবে করতেন, ইচ অ্যান্ড এভরিথিং ক্যান রিমেম্বার, বিকজ অল ওয়ার নন ভার্বাল কমিউনিকেশন। বাট দ্য ভার্বাল কমিউনিকেশন কি পড়িয়েছেন, নোবডি ক্যান। So how much impact is non-verbal communication is? So try to say without saying. Let's try to understand. কিভাবে এটা? আচ্ছা, আমরা কিভাবে কথা বলি? কার সাহায্যে কথা বলি আমরা? সবাই জানে। কার সাহায্যে কথা বলি? কার সাহায্যে কথা বলি? হ্যাঁ, ভোকাল কর্ড। আর কেউ বলবে? লেট মি ফ্র্যাঙ্ক, এত ভয় পাবার কিছু নেই। কার? হ্যাঁ, ঠিক আছে, থ্রু ভোকাল কর্ড, ইউজিং ব্রেন, তাই তো? আর কেউ চা খেতে খেতে বলো, ব্রেন ফুলবে।
আর কেউ বলতে পারো? লেট মি ফ্যান কিসের সাহায্যে কথা বলি, মানে ওটাই ভোকাল কর। আর কেউ আচ্ছা এবার বলি, কানে কানে বলে রাখি, আপনারা ঠিকই বলছেন, বাকযন্ত্রের সাহায্যেই আমরা কথা বলি, কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, বাকযন্ত্র যে ধরনের সাউন্ড প্রডিউস করে তার অ্যাম্পলিটিউড এত লো, so this sound is not audible to us. আবার বলছি, বাকযন্ত্র হ্যাঁ ইটস এ ফোনো, মানে সোর্স অফ সাউন্ড ভাইব্রেশন, সব মানে বিভিন্ন ভাইব্রেশন করে, বিভিন্ন এনার্জি দেয়, হ্যাঁ বিভিন্ন এনার্জি ফ্রিকোয়েন্সি জেনারেট করে, বাট অ্যাম্পলিটিউড ভেরি স্মল। তার মানে এত ক্ষীণ শব্দ তৈরি করে সেই শব্দ শোনা যায় না। এবার আমাদের কি হয়, আমাদের দুটি গাল আছে, মানে এই যে গাল, দুপাশে দুটি গাল আছে, গালে দুটো লেয়ার আছে, লেয়ারের মাঝখানে ইয়ার কালাম আছে, মানে বাতাস ভরা আছে। এবার যখনই বাকযন্ত্র শব্দ তৈরি করে আমাদের কি হয়, এদিকে আসার চেষ্টা করে, আর বাকযন্ত্রের ওই ভাইব্রেশনের ভেতরে যে বাতাসটা রেজোনেন্স হয়, মানে অনুনাদ হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফিকেশন হয়, তার মানে জোরে জোরে শব্দ শোনা যায়। তার মানে যদি গাল না থাকতো তাহলে আমরা গাল দিতে পারতাম না, তাই তো? সো লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা কি দিয়ে কথা বলি? গাল আর না। আমরা গাল দিয়ে কথা বলি না, আমরা গাল দিয়ে কথা বলি না, কাছে যেতে হবে, তাহলে পৌঁছানো যাবে না, অনেক দূরে দূরে আছে, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি আমরা বাকযন্ত্র দিয়ে শুধু কথা বলি না, আমরা গাল দিয়েও কথা বলি, আমরা শরীর দিয়ে কথা বলি। লেটস রিমেম্বার, আমরা শরীর দিয়ে কথা বলি, বারবার বলছি। আমরা এরকম আজকে কেমন আছো শোনো, আজকে আপনি কমিউনিকেশন পড়াবো, একজনও ভালো লাগবে না, একজনও ভালো লাগবে না, কারণ হয়েছে। তার মানে আমরা যখন কথা বলি, আমাদের এক্সপ্রেশন, আমাদের হাঁটা চলা, আমাদের হাত পা নাড়া, দ্যাট মেক্স আ সেন্স। এগুলো প্যারালিঙ্গুইস্টিক বলে। শুধু যদি কথা বলতে এরকম যদি শোনা, কমিউনিকেশন পড়াবো, কমিউনিকেশন বলে বাকযন্ত্র দিয়ে আমরা কথা বলি, একজন ভালো লাগবে। তার মানে আমরা কথা বলি, আমাদের আইবল মুভমেন্ট হয়, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনে চেঞ্জ হয়, এইগুলো না কথাগুলোকে একটা মানে তৈরি করে। সুতরাং আমরা কথা বলি শরীর দিয়ে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু ইউজ ইয়োর বডি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। হাউ টু ইউজ ইয়োর বডি, কি করে আমরা শরীরকে কাজে লাগাবে। একজন ভালো টিচার আর খারাপ টিচার মধ্যে পার্থক্য জানেন? কোথায় পার্থক্য? ভালো টিচার আর যাকে আপনি ভালো বলেন আর যাকে আপনি খারাপ বলেন, বেসিক্যালি তার একাডেমিক্যালি প্রায় সমান, মানে 18-19 এরকম নয় যে কেউ 20 আর কেউ 2 এরকম নয়, সবাই 18-19-20 মধ্যে। বাট দ্য নন ভার্বাল কমিউনিকেশন এইটা কিন্তু চেঞ্জ করে দেয় একজন ভালো টিচার থেকে, মানে গুড টু বেটার টিচার। সো আমরা কি করে আমাদের শরীরকে কাজে লাগাবো? কানে কানে বলে রাখি, আমাদের টিচারদের একটা বিরাট সুবিধা আছে, কারণ আমরা সবাই যারা ছাত্র ছিলেন, আমরা প্রথমেই ঈশ্বরের যা পরের জায়গাটাই আমি টিচারদের রাখি, এই অ্যাডভান্টেজটা আমরা পাই, অন্য প্রফেশনে সেটা পাই না। আবার বলছি, আমরা নেক্সট টু গড, একদম ভগবানের পরের জায়গাটা। আমি এক্সাম্পল, ছোটখাটো এক্সাম্পল দিই। আমি তখন ক্লাস, আমার ছেলে তখন ছিল, তার স্কুলে তখন পড়তো 1-এ পড়তো সম্ভবত, এরকম একটা ট্রান্সলেশন ছিল, নো ইট ইজ নট। তো অবভিয়াসলি ট্রান্সলেশন বাংলা হয়েছে, না ইহা হয় না, ঠিক আছে। আমি বললাম, দেখ ট্রান্সলেশন তো এরকম নয়, মানে অ্যাকচুয়ালি এরকম শব্দগত অর্থ তো হয় না, ভাবানুবাদ, মানে দুর্গা দুটো মুড়ি দিত মা, পথের পাঁচালী, সেই দুর্গার যে দুর্গাকে যে বলা, তার কোনো ট্রান্সলেশন নেই, কারণ তার এই ওই যে আবেগ, ওটা কোনো ট্রান্সলেশন দিয়ে বোঝানো যাবে না। সুতরাং নো ইহা আমরা বেশিক্ষণ থাকবো না, অতএব এই সময় বারবার উঠে গেলে খারাপ লাগে, কোনো ছাত্রছাত্রী উঠে যাবে না, একটু ফোন একটু শুনবো। আছে, আমরা ভুল সময় তা দিয়ে ফেলেছি। সো কি হয় যে নো ইটস নট, আমি বললাম না না ইহা নহি, খুব ভালো মানবে। তো অভ্যাসটি লিখে গেছে, তারপরে টিচারের কাছে টিচার অভ্যাসটি কেটে দিয়েছে, না এটা হয়নি। তারপর উনি সেই ছেলে এসে ভাববে, বাবা তুমি কি বলছো, তুমি কিছুই জানো না, তুমি কি করে বড়দের পড়াও, তুমি কি করে কলেজে পড়াও, এইটা তুমি জানো না। মানে এটা তো হতে পারতো, সে ভাবছে বাবা জানে, টিচাররা জানে, সেটা ভাবছে না। তার মানে আমরা সবসময় জাস্ট ঈশ্বরের পরে যদি কোনো জায়গা থাকে, সেই জায়গাতেই টিচারদের রাখি। সুতরাং আমাদের কিন্তু অ্যাডভান্টেজ আছে। আর একটা জিনিস বলে রাখি, যেটা ভারী মনে রাখবেন, ইউ ডোন্ট লাভ মাই সাবজেক্ট। আমরা
আমরা প্রত্যেকে যত গর্ব করে বলি বাংলা পড়েছি, আমি ফিজিক্স পড়েছি, আমি নিজে ফিজিক্স পড়েছি, হ্যাঁ এদিকে ফিজিক্স পড়েছে, তারপর আরো সব যারা আছে তারা সব এক্সাম করেছে। কিন্তু একটা কথা ভাববে, আমাদের কোনো সাবজেক্ট নেই। আবার বলছি, আমাদের কোনো সাবজেক্ট নেই। উই লাভ আওয়ার টিচার ফার্স্ট, এর সাবজেক্ট কাম থেকে অলওয়েজ কি সাবজেক্ট আছে পড়ে। এই টাইম গিভিং এক্সাম্পল, কারা কারা মাস্টার ডিগ্রি পাস করার পর এখানে এসেছে, তো তাদের জন্য একটা প্রশ্ন 1, এমএসসি তে গিয়ে বা এমএ তে গিয়ে থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার এখন পর্যন্ত চেঞ্জ হয়েছে, একটা স্পেশাল পেপার রাখতে হয় কি হয় না? হয়। তো স্পেশাল পেপার নিই। পার্ট 1 এ যে মাস্টার মশাইকে দারুণ লাগতো তা, কারণ জানি না সাব ব্যাংক তিনি কি পড়াবেন পার্ট 2 তে, বা তাকে পার্ট 1 এ দারুণ লাগতো সেই জন্য তার সাবজেক্টটা নেওয়ার জন্য ছুটি। একটা 9 এর 7 এ 9 এর ছেলেকে জিজ্ঞেস করবেন কি হতে চাস, যে মাস্টার মশাইকে দারুণ লাগে তিনি বাংলা নিয়ে বসতে চান। তার মানে উই লাভ আওয়ার টিচার ফার্স্ট, যে টিচারদের অ্যাডভান্টেজটা আছে। এনিওয়ে আমি এখন কমিউনিকেশন নিয়ে বলি। সো হাউ টু ইউজ ইউর বডি ফার্স্ট ওয়ান। সো বডি কি করে ইউজ করবো তার একটা কথা বলে রাখি। যে দেখুন, আমি সবসময় বলি যে অ্যাকচুয়ালি একটু ফিজিক্স বলি না, আমি একটু ফিজিক্সের লোক তো একটু মন বুদ্ধুত করে। আচ্ছা, হাউ মেনি ওয়ার্ড, কতগুলো শব্দ আমরা মিনিটে শুনতে পাই? প্লিজ, এটা ক্লাস 9 এ আছে, 10 এ আছে, 9 এ কতগুলো শব্দ আমরা শুনতে পাই পার মিনিট? হ্যাঁ, আমি একটু বলে রাখি, এটা মনে হয়ে যায় বলে রাখি। হ্যাঁ, আমরা যদি মিনিংফুল শব্দ শুনি 5টা শব্দ পার সেকেন্ড, সেকেন্ডে 5টা, তাহলে মিনিটে 300টা। আর ভেরি আনফরচুনেটলি আমরা বলতে পারি 450 আর শুনতে পাই 300। যদি বোঝার চেষ্টা করি তাহলে 250, আর বলি 450। মানে আপনি ইচ্ছা করি 450 বলে কোনো ব্যাপারই কোনো দূষিত করে দেখা দরকার নেই, কিন্তু আমাদের কানের কিন্তু ক্ষমতা 250 বেশি, 300 বেশি যায় না। একটু বোঝার চেষ্টা করে একটু কমে যায়। তাহলে ট্রাই টু মেনটেন থট। আমরা যখন বলি আমাদের মাথায় রাখতে হবে আমাদের ছেলেদের 250 বেশি শব্দ যায়। সো মেনটেন থট ওয়েন আই ট্রাই টু কমিউনিকেট। মাঝে মাঝে কিছু না বলাটা অনেক কিছু বলা। লাইক প্লিজ রিমেম্বার, প্লিজ আরেক এক্সাম্পল আমি সবসময় জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসপন্সিবল। এই প্রশ্ন একটু অন্য প্রশ্ন যাচ্ছি, তবুও আমি বলছি এটা। হোয়াট ইজ দ্য মিনিং অফ রেসপন্সিবল? রেসপন্সিবল কথার অর্থ কি সবাই জানি আমরা, কি অর্থ? দায়িত্ববান। আর কোন অর্থ? এতগুলো ছেলে আপনি বলবেন কেন? আর কোন অর্থ? রেসপন্সিবল কাউকে না, রেসপন্সিবল, হ্যাঁ, দায়িত্ববান বা দায়িত্বপূর্ণ। চল আমি বলছি, সময় একটু কম, সময় নেই। রেসপন্সিবল অ্যাকচুয়ালি দুটো শব্দের ব্রেইনটা মিক্সচার। রেসপন্স প্লাস এবল। হু ইজ এবল টু রেসপন্স প্রপারলি, হি ইজ রেসপন্সিবল পারসন। আবার বলছি, হু ইজ এবল টু রেসপন্স প্রপারলি, হি ইজ রেসপন্সিবল, আদারওয়াইজ নট। আমরা দায়িত্ববান বলি খুব সংকীর্ণ অর্থ। ধরো ক্লাসে ঢুকলেন, দৌড় বসে আপনি জানতো, আপনি তো তৃণমূলকে টাকা দিয়ে ঢুকেছেন, আপনি কি পড়াবেন? আপনি রেখে গেলেন, দৌড় মশাই তোদের কাজ দেবো না, এই হেড মশাই বলছে আমি করি, আর কোনোদিন তোদের কাজ ঢুকবো না। What does it mean? What does it mean? That means you are not a responsible person. বুঝলে? কারণ তুমি জানো না ওই সময় কি রেসপন্স করা উচিত ছিল। ধরো এই আমরা চাকরি বাকরি করে আসছি, পড়বে কাম তো ধরতে বাড়ি ঢুকি একটা ঘন্টা মা বসে আছে, আর পাচ্ছি না, তুই থাকিস না, তোর বউ পাগল করে দিল। মানে তোকে আমাকে দেখে জায়গায় গ্রামের বাড়িতে, আমি থাকবো না ওর সঙ্গে। ওই ঘর থেকে এসে এলেন, আর একটা ঘরে ঢুকলেন, যেখানে বউ বলছে আমি তোর মায়ের সঙ্গে থাকবো না, বুড়ি সারাদিন আমাকে জ্বালায়। এটা কমন প্রবলেম না? এবার আপনি কি করলেন? বইয়ের কথা ছিল মাকে 2 থাপ্পড় দিলেন বা কিছু করলেন, বা উল্টোটা মায়ের কথা ছিল বউকে 2 থাপ্পড়। What does it mean? It means you are not a responsible person. Sometimes nothing response is a great response. শুনলেন, বার করে দিলেন, শুনলেন, বার করে দিলেন, বাড়ি গেলেন। বুঝলেন? তো সব এটা ভাববেন, এইটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে sometimes pause is very important. Pause is very important. আর যখন বসবেন, এই যে বলছেন না ইন্টারভিউ যাও, what should I do? কি করবো আর কি করবো না। আমি মজার জিনিস বলি না, সময় পেতে অল্প, কখন আটকে যাবো জানি না। যে যখন দেখবেন যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান করে, খুব ভালো করে দেখবেন, তাদের শো আমরা দেখাই। পুলিশ বলছি না, কে বলছেন আমরা এই দেখি ওই দেখি, হ্যাঁ,
তাদের দেখবে না, তারা দেবে এন্ডটাকে টুইস্ট করে দেয়। কোনো একটা গল্প, কোনো একটা ঘটনা তার এন্ডটাকে টুইস্ট করে দেয়, মানে চেঞ্জ করে দেয়। আর চেঞ্জ করে দিলেই তোমার মধ্যে হাসি চলে আসবে। আমি কিছু এক্সাম্পল, একটা অতি পরিচিত গল্প বলি। সেই তার গল্প রামকৃষ্ণ কথামৃত ছিল আর কি, যে এক গরিব কাঠুরিয়া বনের জঙ্গলে গেছে কাঠ কাটতে তার কাঠ কাটতে উঠার স্লিপকে জলে পড়ে গেছে। তো তিনি কাঁদছেন, হঠাৎ জলে উঠলেন, দিয়ে বললেন কি হয়েছে বাবা? বলে আমার এরকম একটাই কুঠার, আমি কুঠার দিয়ে কাটি, সেই কেটে আমার সংসার চলে, আমার কুঠারটা জলে পড়ে গেছে। তিনি উঠলেন, একটা সোনার কুঠার, এটা তো না এটা নয়। আবার উঠলেন রূপোর কুঠার, এটা তো না। বাহ, তোর ইয়েতে আমি খুশি হয়েছি, হ্যাঁ তুই যে সব। তারপর তার নিজের কুঠারটা দিয়েছেন, তার সঙ্গে সোনার কুঠার দিয়েছেন, আবার রূপার কুঠার দিয়েছেন। একটা দিয়ে এর পরেরটা হচ্ছে আমি টুইস্ট। হ্যাঁ, এইবার বাড়িতে গিয়ে বড় হয়ে গেছে, বউ তার পিছু ছাড়ছে না যে তুমি কি করেছো বড় হয়ে। হ্যাঁ, আরো বলবে না, কারণ জলদেবী বলেছিলেন এই কথা বলিস না কাউকে, সে বলছে না। সব বলা আপনি তো মানে তখন ধরে নেয়, তখন বউ ছাড়বে না। এবার বউ বলছে তুমি নিশ্চয় এমন কিছু করেছো, আমাকে ঢুকাচ্ছ, নিশ্চয় কিছু ব্যাপার আছে তোমার। বল না রে, আমি কিছু করিনি। রাত্রে বইয়ের কাছে নথি স্বীকার, যেটা আমরা সবাই প্রত্যেকদিন করে থাকি, তিনিও তাই বললেন। করার পর দেখলে যে ভাই, মানে ইটস অল হিউমার, যখনই কমিউনিকেশন করবে হিউমার মাস্ট বি দেয়ার, আদারওয়াইজ নো কমিউনিকেশন হয়। এনিওয়ে, সো আমি আমার মাকে মাঝে মাঝে বউকে আনতে হচ্ছে। এনিওয়ে, তিনি নির্ভেজাল, তিনি বসে আছেন বাড়িতে, তার কোনো দোষ নেই, বাট তাকে আনতে হচ্ছে বাধ্য হয়ে, বিকজ ইটস এ পার্ট অফ দ্য কমিউনিকেশন, আদারওয়াইজ ইউ উইল বি ইউর বোর হয়ে যাবেন। এনিওয়ে, এইবার বউয়ের কাছে তিনি বললেন সব খুলে, বউ বলল আমিও বড় খাবো। আছে বউ গেছে, বউকে তিনি বলেন নাই যে আমার সোনা দিচ্ছে রূপা দিচ্ছে, তিনি বলেছেন যে জলদেবী উঠে আমাকে এই সোনার রূপটা দিয়ে হারিয়ে গেছে, এইটুকু বলেছে, কারণ জলদেবী বেশি বলতে বারণ করেছে। এবার বউ এরকম করে কাটতে গিয়ে সে ইচ্ছা করে জলে ফেলে দিয়েছে, কাঁদছে। জলদেবী উঠলেন, ওঠার পর তিনি উঠিয়ে দেবে, এইটা তোর কোথা? সোনার কোথা? বলছে হ্যাঁ, দেখেছি বাড়িতে সোনার কোথা আছে। তুই তো এত মিথ্যুক বউ কাটা, ওকে জলে ডুবে গিয়েছে। এবার কাঠুরিয়া বেটা, তিনি বুড়ো বয়সে কোথা যাবে, তার বউ নাই, একটাই বউ, খুঁজে পাচ্ছে না, আবার কাঁদতে বেচারে এসে নদীর ধারে বসে আছে। এসে বলছে ভাই যে আমার খুব কাঁদছে, জলে তুই উঠলেন। বলে কি হয়েছে তো? আমার একটাই বউ, সে বউটা হারিয়ে গেছে, এরকম। উনি এবার ব্যাপার হলো, বলে ব্যাপার নাই, তুই এমনি সৎ। এইবার তিনি উঠেছেন, উঠেই তিনি আসলেন, তিনি প্রথম যাকে দিচ্ছেন তিনি আমাদের শ্রীদেবীকে দিলেন। শ্রীদেবী আমার যে বয়স, আমাদের বয়স, তাহলে শ্রীদেবী আসবে, ঠিক আছে? শ্রীদেবী বলে, তিনি বলে এইটা তোর বউ? বলে হ্যাঁ, যেটা এত শখ, সোনার নেয়নি, রূপোর নেয়নি, চেক করে পরের বউ নিজের বউ বলে কি তো হলো কি? ভেরি সিম্পল। বলছে কেন? বলছে আরে আপনি তো আমাকে এরকম অসৎ করতে বানিয়েছেন। বলে কেন? বলে আপনার জন্য অসৎ হয়েছিল। কেন? আমি বলবো এটা নয়, আপনি জয়প্রদাকে দেবেন, আমি ওটাও নয়, তারপর আমার বউটাকে তুলবেন, আমি বলবো হ্যাঁ এটা, আমার বউটাকে দেবেন, জয়প্রদাকে দেবেন, আপনার ছিটিপিটা দেবেন। আমি একটা বউ নিয়ে পাগলা, তিনখানা বউকে সামলাবো কি করে? So just change the end. It's a very beautiful technique. আছে, যখনই আপনি কমিউনিকেট করবেন তখন কোন লাস্ট অপশনটা চেঞ্জ করে দিই যে না কম থেকে বাইরে। আছে, তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কমিউনিকেশন। আছে, আর আরেকটা জিনিস বলি, দেখুন দেখবেন, আমি এটা খুব লক্ষ্য করেছি যে সব থেকে ভালো কমিউনিকেটর মূল শ্রোতা কি, মানে আমি মনে করি বি এ গুড লিসেনার ফার্স্ট। আমি একটু আগে বলছিলাম, এই বিষয়ে একটা কথা বলে রাখি, পৃথিবীতে যত বিখ্যাত লোক আছে, যত একজন দুজন নয়, যত বিখ্যাত লোক আছে, আমরা যদি মোহাম্মদ গান্ধী ধরি, মিস্টার চার্চিলের কথা ভাবি, জর্জ ওয়াশিংটনের কথা ভাবি, সারা পৃথিবীর রাজত্ব করে গেছে, বুঝছে, তাই সুভাষচন্দ্র বোস ভাবি, বুঝছে, জওয়াহরলাল নেহরু ভাবি, যতজন, বুঝছে, তো তারা প্রত্যেকে গুড লিসেনার্স। আমি সবসময় বলি, ইফ ইউ ওয়ান্ট টু বি গুড টিচার, if you want to be a good friend, if you want to be a good spokesman, if you want to be a good husband, if you want to be a good wife, be a good listener first. এবার আমার এদিকে একদম মানে এটা হলো মন্ত্র, এই মন্ত্রটা ভয় করবে সবসময়। তো সেটা জন্য আমরা বলি আমরা 2 feet 4 feet মডেলে যাবো, তাও আসবো আমরা। সো মাঝে মাঝে আমার মনে হতো যে নরেন্দ্র মোদী নিয়ে আমার চিন্তা ছিল, এই লোকটা বেশি পড়াশোনা করে, এই লোকটা কি করে পপুলার হয়, এটা আমার মনে হতো।
মিথ্যাকে আমি বানিয়ে বলছি না, কারণ আমার কোনোদিন মনে হয়নি যে খুব বিখ্যাত পণ্ডিত লোক এরকম কোনোদিন মনে হয়নি, বাট স্টিল তিনি যদি জনপ্রিয়তার হার দেখো তার সাংঘাতিক। এবং অনেক পরে আমি প্রশান্ত কিশোর একটা মানে ইন্টারভিউ করছিলাম, যে যখন বলতে কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানের জন্য ডাকা হতো তিনি ঘন্টার পর ঘন্টা বসে শুনতেন, ঘন্টার পর ঘন্টা। বুঝছে, এটা কিন্তু একটা মারাত্মক মন দিয়ে শোনা। আর তার কাছে আমরা সব কথাটা বলি, কোন বন্ধুকে আমরা ভেতরের কথা সব বলে দিই, তাকে সেই বন্ধুকে যে শোনে, যে শোনে না তার কাছে নয়। বুঝছে, তাহলে কি করে আপনি শুনবেন আর কি করে শোনাবেন? তাহলে ইউজ 50-70 রুলস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 50-70 রুলস। যখন আপনি শুনবেন আর যখন আপনি শোনাবেন, কি করবেন? যখন আপনি শোনাবেন মানে নিজে বলছেন, অন্যরা শুনছে, ট্রাই টু ইউজ 50% টাইম আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স। তাকে শোনাচ্ছে 50% টাইম ধর দরকার নেই, দেখুন 1 ঘন্টা হয়েছে, 8 ঘন্টা হয়নি, 29 মিনিট হলো, এরকম নয়, মোটামুটি মোরালেস। হ্যাঁ, 50% রুল। আপনি কি করতে হবে যে আপনি একদম আই কন্ট্যাক্ট 50% টাইম, বাট যখন আপনি শুনবেন তখন 70% টাইম ইউ ফোকাস ইউর গাইড। হ্যাঁ, মানে তার সঙ্গে, তার কমিউনিকেটার সঙ্গে, তার সঙ্গে আমি কথা বলছিলাম। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। লোকে কেন আমরা কথা বলবো? প্রত্যেকের একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আছে, নিজের চারদিকে বৃত্ত আছে, কেউ থেকে ঢুকতে দেয় না, কেউ দেয় না। আপনাকে কেন দেবে মশাই? আপনাকে কি করে আপনি হেসেল ঘরে ঢুকতে দেবে? আছে, মনের হেসেল ঘরে ঢোকানো একটা আর্টিকারি কথা নয়। কেন শুনবে আপনার কথা? আর পৃথিবীতে কেউ তো কথা শুনতে ভালোবাসে না, না আমি, না আপনি, না আইনস্টাইন, কেউ ভালোবাসে না। বাট হি হ্যাজ ডান। আমরা পড়াশোনা করে কেন করেছি? তার কারণ বিকজ অফ সাম মোটিভেশন। ভালোবেসে পড়েছি। এখানে আপনারা এসেছেন, যদি কাউকে নোটিশ দেয় যে আর কারো বিএড লাগবে না, নোবডি উইল বি দেয়ার, নোবডি, কেউ থাকবে না এখানে। যদি বলে দেয় যে আমার স্কুলে চাকরিতে বিএড আর বাধ্যতামূলক নাই, করলেও হবে, না করলেও হবে, একজনও থাকবে না। তো আমরা বাধ্য হয়েছি। কথা শুনতে আসেননি, চলুন স্যার এসছেন, ভালো কথা শুনবো, অনেক কিছু শিখবো, এরকম ভাবনা চিন্তা কেউ আসে না। এবার আমাদের দায়, ওয়ান হু ইজ কমিউনিকেটর, তার দায় হলো শোনা। স্যার বলছে না, কর্ণ কুহরে কষি দেবো, এমন ভাবে বলবে যেন কানে না ঢুকে উপায় নাই, শুনতেই হবে। সেটা কি করে সম্ভব? ঠিক আছে, আমি একটা জিনিস ভাবো, যে আমরা লোকের কথা শুনতে এত বিরক্ত লাগে, আবার একই জিনিস 4 ঘন্টা ধরে গান শুনি, কি করে মনে হয় না? গান তো শুনি 4 ঘন্টা, লোকের 4 ঘন্টা লেকচার শুনুন, ফেরা হয়ে যাবে। আবার বলছি, 4 ঘন্টা গান শুনতে পারি কিন্তু পারি না, আরামসে পারি, কিন্তু 4 ঘন্টা লোকের লেকচার শুনুন, 4টে ঘন্টা পর 4 মিনিট করুক, ফেরা হয়ে যাবে। তাহলে কেন পারি না? কি আছে গানে যা নাই এই লেকচারে বা কমিউনিকেশনে, অন্য স্টাইলে? কি নেই গানে? কি আছে এখানে? কি নেই? স্যার কিন্তু উত্তরটা দিয়েছিলেন, আমি আবার বলছি আর কি আছে বলুন তো? সুর নয়, ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন যদি না থাকতো তাহলে পরে কিন্তু ভ্যারিয়েশন কিরকম? আমি এক্সাম্পল ধরুন, মানে এরকম যদি এরকম গান হতো, 4 ঘন্টা চলছে, কজন শুনতেন? একজন। তার কারণ কোনো ভ্যারিয়েশন নেই। আমরা কেউই মনোটোনাস লাইফ পছন্দ করি না। তখন কি বলো, প্রত্যেক দিন আজ থেকে ডাল ভাত আলু সেদ্ধ, আলু সেদ্ধ ডাল ভাত, ডাল ভাত আলু সেদ্ধ, আলু সেদ্ধ ডাল ভাত, 1-2 মাস খান, বিরক্ত হয়ে যাবে। কারণ আমরা কেউই মনোটোনাসনেস পছন্দ করি না, উই নিড ভ্যারিয়েশন। আমাদের ফিজিক্যাল সিস্টেম সেটা চায় না। সুতরাং আমরা শোনার ক্ষেত্রেও তাই হবে, আমরা ভ্যারিয়েশন দেয়। গানে কি ভ্যারিয়েশন আছে? গানে আছে কি উপরে চড়া সুর, ঠিক আছে না? পাপা ধা ধা পা মা গা রে, পাপা ধা ধা পা মা গা রে, পাপা ধা নি সা নি ধা নি ধা, মানে আবার উপরে যাচ্ছেন, আবার নিচে আসছেন, আবার সাথে আসছেন, আবার নিচে আসছেন, আবার নিচে নষ্ট আসছেন। এই যে চেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, এত ফ্রিকোয়েন্সি আর চেঞ্জ আসে বলি আমরা গান শুনি। কিন্তু লেকচার শুনে না, লেকচারে তাহলে কি নেই? লেকচার এই পিচটা নেই। ভেরি ইম্পর্টেন্ট একটা পিচ বলে একটা পাওয়া আছে। অর্থাৎ ছোটবেলাতে আমরা ক্লাস 9-এ পড়েছিলাম লাউডনেস। যে ধর্মের জন্য খাদের সুর আর চড়া সুর আলাদা করা যায় তাকেই বলে লাউডনেস। আমরা যদি কোনো কন্টিনিউয়াসলি একই শোনো, আজকে আমি কমিউনিকেশন পড়াচ্ছি, একই স্পিডে বলে যাবো, একটু বুঝলে কি না বুঝলে দেখা দরকার নেই, শুনে যাবো, আমরা 8 ঘন্টা হয়ে যাবে, পালিয়ে যাবো, 1 মাস পাইতে দেখি বিরক্ত হয়ে যাবে। বিকজ আমরা কি করতে হবে? You have to change the space, you have to change the frequency, you have to change the modulation. কিরকম? আমরা কি বলি, মানে আমাদের প্রয়োজন যদি হয় আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। যদি ইম্পর্টেন্ট বারবার বলো, অসুবিধা নেই। যদি ইম্পর্টেন্ট না মনে হয়ে থাকে
তাহলে আসতে পারতো। যদি মনে হয় একদমই ইম্পর্টেন্ট নয় তাহলে আরও আসতে, যদি মনে হয় যে আরও কম ইম্পর্টেন্ট তাহলে আরও আসতে। তো জাস্ট দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ক্লাসরুমে এটা করি না কেন? তাহলে ভালো কমিউনিকেশনের শর্তই হলো ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য মডুলেশন। এবার ধর এবার আমরা আসি কতগুলো টিপিক্যাল পয়েন্টগুলো আছে। ধর আমি সামনে কারোর সঙ্গে কথা বলছি, আমি কি করে ঘন্টা পর ঘন্টা কথা বলবো? স্যার বলছিলেন 3 মিনিট পর আর কথা থাকে না। সো হোয়াট ইজ শুড বি দ্য টেকনিক? ধর আমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ কি নাম বলেছেন ভুলে গেছি, বন্দিতা, জাস্ট লাস্ট ওয়ার্ডটা নিয়ে আরেকবার রিপিট করুন। উনি বলে বন্দিতা চক্র, বন্দিতা মানে উনি যখন বলেছেন আজকে আর ভালো লাগছে না, হ্যাঁ ভালো লাগছে না বলুন, আবার উনি যখন গল্প করতে শুরু করেছিলেন সবসময় জাস্ট লাস্ট সেন্টেন্সটাকে আমি ক্যাচ করবো। লাস্ট সেন্টেন্স ক্যাচ করলে সে বলে বাহ আমার দারুণ শুনছো তো, ঠিক আছে, লাস্ট সেন্টেন্স ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে উনি আর একটা কথা বলবেন, আবার লাস্ট সেন্টেন্স ক্যাচ করবো যদি এগিয়ে যেতে চান। সেকেন্ড হলো আপনি যখনই তখন আমি ক্লাসরুমে ঢুকেন তাহলে কি করবেন? ক্লাসরুমে যখন ঢুকবেন ইউ আর দ্য রেনাসা ম্যান, ভাববেন আপনি সব থেকে ক্লাসের স্মার্টেস্ট বয়। এইটা যদি না ভাবতে পারেন আপনি পড়াতে পারবেন না। যখন আপনি কমিউনিকেট করতে যাবেন, হ্যাঁ পাওয়ার পোজ বলে, পাওয়ার পোজ, দাঁড়ানোর ভঙ্গি, হাঁটা চলা, ক্লাসরুমে আপনি দাঁড়িয়েছেন ভাবে, আর আপনি নিজেই দাঁড়াতে পারেন, ছাত্রদেরকে দাঁড় করাবেন, তো আপনি নিজে ঠিকঠাক দাঁড়ান। আমরা আবার বলে রাখি, আমরা কিন্তু যা শিখেছি, এই যে 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 আমি দেখাচ্ছি, এটা কি ম্যাডাম? আচ্ছা ব্যাগ কেন বলি না? এটা থলে বলি না, ব্যাগের বাংলা থলে। তার কারণ বাপ ঠাকুরদা পাশাপাশি আত্মীয় স্বজন কেউ ব্যাগ থলে বলে না, বাজারের প্রায় থলে বলে, ওটাও কিন্তু ইংরেজি ব্যাগ। তার মানে মোস্ট অফ দ্য কেসেস উই লার্ন ফ্রম আওয়ার সারাউন্ডিং, আমরা নকল করে শিখেছি ম্যাক্সিমাম কাজ। এবং আমরা কিন্তু কি, আমরা সব থেকে বেশি নকল করি কার? টিচার। এবং তার পৃথিবীতে আমরা কার নকল করি? সেই সব লোকদের তাদের নকল করা যায়। তাহলে আপনাকে টিচারদের কিন্তু আমরা বেশিবার নকল করি, কারণ আপনাকে বেশি টাইম টিচারদের পায়। আমি টিচার বলে বলছি, অন্য একটা বাবা বলবো রকম। তো এইবার হচ্ছে যখন আমরা ক্লাস করি টিচারদের, আমি ভালো করে ভাবুন, আমরা শুধু কথা শোনার জন্য ক্লাস করি কি? এইচ অ্যান্ড এভরিথিং সবকিছু গিলে খায়। কি ম্যাডাম দেখ দুটা নতুন, জুতোটা মনে হচ্ছে নতুন, শাড়িটা মনে হচ্ছে অমুক শাড়ি, মানে শুধু আপনি কথা শুনছেন না, তাকে গিলে খাচ্ছে। তার মানে শুধুমাত্র কথা ম্যাটার করে না, ইউর অ্যাপিয়ারেন্স ম্যাটার, বুঝছে? কারণ আমরা নকল করার সময় আমরা হাজারটা জিনিস দেখি, তার নকল করি। এবং আমরা যখন ক্লাস করি আমরা আপনাকে একদম গিলে গিলে খাই, এবং আপনি টিচার হলে আপনার ছাত্ররা খাবে, চিন্তা নেই। সুতরাং তৈরি থাকবে। সুতরাং কমিউনিকেশনের শর্ত আপনার অ্যাপিয়ারেন্স, আপনার হাঁটা চলা। কোথাও লেখা নেই যে লাল রঙের জুতো পরা যাবে না, বাট আমরা করি না, বুঝছে? কোথাও লেখা নেই পৃথিবীতে, লিখলে কেউ আমরা কিছু করতে পারবো না। বাট অ্যাপিয়ারেন্স, আপনি আপনার হাঁটা চলার মধ্যে একটা অদ্ভুত ফুটে আমরা হাত পা নড়, আমি আগেই বলেছি আমরা শরীর দিয়ে কথা বলি। সুতরাং আপনার হাত পা মুভমেন্ট খুব নেসেসারি। আর একটা এটা করে রাখি, যেটা বলছিলাম, তো আপনি যখন নকল করে শিখি, কাকে নকল করি? যে নকলটা দোকান শাহরুখ খানকে নকল করি, আমরা সলমান খানকে নকল করি, তাই না? ঐশ্বর্য রায়কে নকল করি। তার মানে তার নকল করার মতো কিছু আছে। তাহলে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার মধ্যে যদি কিছু আপনি দেখাতে না পারেন, if you are not the Renaissance man, if you are not the, you don't have the power pose না থাকে, তাহলে আপনাকে কেন নকল করবে? আপনি নিজেই স্মার্ট নন, আপনি আনস্মার্ট যদি হন, তাকে কেন নকল করতে হবে? তাহলে আপনি কমিউনিকেশন যখন করবেন, এবং সায়েন্স বলছে 1 মিনিট যদি আপনি পাওয়ার পজে থাকেন, 1 মিনিট, তাহলে কি কি হয়? আপনার 5% টেস্টোস্টেরন হরমোনের সিক্রিয়েশন বেড়ে যায়। তার মানে ইউ আর মোর এনার্জেটিক। এবং 28% কর্টিসল, অর্থাৎ আমাদের স্ট্রেস হরমোন রিডিউস করে শুধু 1 মিনিট পাওয়ার পজে থাকে। এবং যখন দেখবেন কোনো সেমিনার হয় বা বোর্ড অফ স্টাডিজ মিটিং হয়, বা আমরা মানে যদি আমরা ওই যে কোনো বোর্ড মিটিং হয়, যে কোনো দেখবেন সবাই বসে থাকাগুলো ভঙ্গিগুলো, কেউ রিল্যাক্স করে হাত পা দুটো আসেনি, সবাই কিন্তু পাওয়ার পজে আছে। পাওয়ার পজে থাকার সুবিধা কি? মানে সামনের দিকে যিনি আছেন তিনি বুঝতে পারেন ও আমার কথা শুনছে, তবে বলবো। আর ঘাড় আর পা সবসময় তার দিকে। তার মানে ইউ আর কিন টু লার্ন, কিন টু হিয়ার সামথিং। অর্থাৎ আপনি সত্যি প্রচন্ড রকম শোনার জন্য উৎসাহ, আপনি এমন ভাব দেখাচ্ছেন, তবে তো লোকে বলবে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং ওয়ান। সুতরাং আপনাকে করতে হবে। আরেকটা জিনিস বলি, সময় তো বড় অল্প, হ্যাঁ আমরা 25 মিনিট 3 মিনিট শেষ করবো, ঠিকই না? সরি ফর দ্যাট। ঠিক আছে, এনিওয়ে, সো এবার শেষ হয় না কমিউনিকেশনের
দু চারটে জিনিস 1 মিনিট কোনটা ইন্টারেস্টিং মনে করি সেটা বলবো, 10 মিনিট যেটা ইন্টারেস্টিং মনে করি। হ্যাঁ, এতগুলো জিনিস আমি 1 মিনিট প্লিজ। হ্যাঁ, That's very interesting one. So, what is the sweetest sound in the world? What is the sweetest sound in the world? সব থেকে সুন্দর শব্দ কোনটা? Your name. আমরা নিজেকে ভীষণ ভালোবাসি, যত নিজে বলি Your name. হ্যাঁ, তোমার নামের থেকে সুন্দরতর কিছু নেই, বুঝলে? সেই জন্য when you try to communicate, যখনই আপনি কমিউনিকেট করতে চেষ্টা করবেন, যদি আপনি নাম ধরে ডাকে, জানবেন আমরা কেল্লা পাবো, কাজ হয়ে গেছে। হ্যাঁ, স্টারবাকস বিখ্যাত কোম্পানি, তারা রাতারাতি জনপ্রিয় হয়েছে, জানো? তারা খাবার দেয়, কফি বিক্রি করে, এবং কফির অর্ডার দিল, তোমার নামটা লিখে দিল, তোমার কফি এলো, সঙ্গে সঙ্গে তার নাম লেখা আছে। তুমি তোমার নাম দেখে সঙ্গে সঙ্গে সেলফি রমু বাড়িতে নিয়ে, জাস্ট কিছুই না, একই কফি, দাম বেশি নেয়, খাওয়া উচিত নয়, তাও আমি নিয়ে আসি, তাও আমরা ভিড় করি, জাস্ট তোমার নাম লেখা যায়। বিলিভ মি, মানে আমি যখন প্রথমবার ইউরোপ গেছি, মানে গেছে, তখন আমাকে তার আগে কেউ বলতো না গ্রামের মতো, হ্যাঁ, আর ধীরে গায়ে মধুসূদন এরকম কথা আছে না একটা। তো যখন ওখানে যেত, যখন মিটিংয়ে যেতাম, আমরা ডক্টর সেন প্লিজ কাম, এই যে সেন কথাটা শুনতাম, তখন একটা রোমাঞ্চ তোমাদের হয়। লাস্ট মিনিটে যখন মাস্টার সাহেব বলে অমুক, তখন মনে হয় যে তাকে আমাকে গুরুত্ব দিচ্ছে। সুতরাং when you try to communication, please try to utter the name of the person. আছে, তার নামটা উচ্চারণ করো, মানে it is the sweetest sound. আমরা নিজেকে ভীষণ ভালোবাসি, একে বলে নার্সিসিস্টিক টেন্ডেন্সি। একটা এক্সাম্পল বিশেষ করবো আজকে। নার্সিস বলে একজন গ্রিক দেবতা, নিজেকে ভালোবাসার মধ্যে কোনো অপরাধ নেই, এবং নিজেকে আমরা ভালোবাসি তার প্রতিষ্ঠ প্রমাণ হলো ফেসবুকে গান, এরকম করে এরকম করে এরকম করে, আর ফটো দিই না, ফটো দিয়ে থাকতে হয় না, পরের দিন লাইক দিস নি কিন্তু, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখি না আপনার কটা লাইক এসছে, তার মানে কি আমরা ভালোবাসি, মানে ন্যাচারাল। নার্সিস বলে একজন গ্রিক দেবতা, হ্যাঁ, মানে গ্রিক দেবতা, সেখানে ইকো দেবী, ইকো নার্সিস এত অসাধারণ দেখতে ছিলেন, তার প্রেমে পড়ল, খুব ন্যাচারাল। নার্সিস দেখতে সুন্দর ছিল, পাত্তাই দিল, ঠিক আছে? লজ্জায় অপমানে দেবী ইকো ছুটলেন দেবী ভেনাসের কাছে। ভেনাস কি বললেন যে এরকম ঘটনা। ভেনাস বললো, তুই এত সুন্দর, তোকে পাত্তা দিল না, বলে তোকে, তোকে নার্সিস পাত্তা দেয়নি, ঠিক আছে? তাহলে তোকে যখন নার্সিস পাত্তা দেয়নি, নার্সিস তোকে যখন ভালোবাসতে পারেনি, পৃথিবীর আর কাউকে ভালোবাসতে পারে। তারপর কি হলো, ও শুধু নিজেকেই ভালোবাসত, এবং দেবী ভেনাসের অভিশাপে নার্সিস নিজেকেই ভালোবাসত, ঠিক আছে? একদিন বসন্তকালে ঝর্ণার ধারে নার্সিস হাঁটছিল, এবং ঝর্ণার জলের উপর যখন নার্সিসের প্রতিবিম্ব পড়ে, সেই দেবী ভেনাসের যে অভিশাপ, যে সে নিজেকে ভালোবাসতে, ওই ছবি দেখে নার্সিস তার প্রেমে পড়ল, এবং তাকে দেওয়ার জন্য জাম্পস ইনটু দ্য স্পেস, সে ঝাঁপিয়ে পড়ল। ফাইনালি ফুল হলো, একটা ডুবে মরলো, ঠিক আছে? ডুবে মরলো তো লেখা যায় না সাহিত্যে, কিন্তু ডুবে মরলো। এনিওয়ে, এই যে নিজেকে ভালোবাসা, এটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি, আমাদের প্রোভাইড করেছে, এটা সবার মধ্যে থাকে, এর মধ্যে কোনো দোষ নেই। এবং সেই জন্য দুইটা সাউন্ড এবার যদি হয়, তোমার নাম, তোমার নামটা যদি কোথাও শুনতে পাও, কোথাও লেখা দেখতে পাও, আমরা খুঁজছিলাম কোনখানে আমার নাম লেখা আছে, দেখো আমার নাম লেখা আছে, মনটা পড়ে গেল, হ্যাঁ, কোনো ব্যানার বেরোলে স্বপ্ন দেখি আমার নাম লেখা আছে। আমরা নিজেকে ভালোবাসি, এর মধ্যে অপরাধ কিছু নেই, ঠিক আছে? ইটস ভেরি ন্যাচারাল। সেই জন্য কমিউনিকেশনের প্রথম উপায় হলো, আর আমার দাদু বলতেন, কথার নাম মধুপানি, যদি কথা কইতে জানি, ঠিক আছে? কথাই আমার মাস্টার, আমি ফিজিক্সের লোক, এখানে বিড়বাসী গল্পটা বলে দেয়। তিনি বলে একটা কথা বলেছিলেন, আমি কি করে প্রমাণ করবে যে সাউন্ড ইজ এনার্জি, শব্দ একটা শক্তি। আমরা সবাই বললাম যে ধরেন হঠাৎ করে কাঁচের জানলা প্রচন্ড বিদ্যুৎ পড়ে, আওয়াজে হাত করে ফেটে যায়, এইভাবে প্রমাণ করা যাবে শব্দ এনার্জি। বললো নো, বললো সারা জীবন তো আপনি মিষ্টি খাওয়াবে না, মিষ্টি মিষ্টি কথা বলে যাও, যে ওটা বিশ্ব জয় করে ফেলেছে, সমস্ত এনার্জি আর সাউন্ড ইজ। সুতরাং সুন্দর কথা বলুন, ঠিক আছে? বুঝে বলুন, বেশি বলার বেশি দোষ, ভেবে চিন্তে কথা বলুন। সময় নেই, আমি বলতাম বেশি বলার কি প্রবলেম হতে পারে, এবং বলুন এমপ্যাথি, ইমোশন নিয়ে, তার এমপ্যাথি মানে তার দুঃখটা ভাবুন, সেইটাকে মিশিয়ে করুন, দেখবেন অনেক কাজ হয়ে গেছে। আর একটা জীবন মন্ত্র বলি, যে অলওয়েজ কিপিং ইউর সেলফ ইন স্মাইলিং স্পেস, ঠিক আছে? তোমার মুখটাকে দেখতে অসুন্দর হতেই পারি আমরা, কিন্তু মুখটা কিন্তু আমাদের মিষ্টি, আমরা সবসময় হাসি মুখ হাজার সমস্যার সমাধান করি। আপনি অ্যাক্সিডেন্ট করে গিয়েছেন, করে গেছে, সরি দিদি, হ্যাঁ দিদি, আর মারতে গেছিল দিদি, হাত দিয়ে ফেলেছে,
দেখবে না, your mind is space can solve thousands of problems. And you will stop here because আমার একদমই সময় আমি very sorry for that. Thank you, and if you have any question in your mind, এখানে বলে রাখবেন, আমি পরে আনসার দিয়ে দেবো। এবার thank you, thank you. আছে তুমি কিছু বলে যাও এখানে। আমি একটা দুটো প্রশ্ন নেব, তাহলে নামটা বলুন। হ্যালো, গুড আফটারনুন স্যার, আমার নাম স্বাগতা। স্যার একটা দুটো কোয়েশ্চেন ছিল, ছোট করে বলি। আমরা অনেক প্রসঙ্গে কথা বলতে গিয়ে দেখবেন কোনো একটা টপিক নিয়ে কথা বলছিলাম, এবার ইন্টারডিসিপ্লিনারি টপিক থাকে তো প্রসঙ্গান্তর হয়ে যায়। তো ওইখানে পরিমিতি বোধটা আমি কিভাবে কাজে লাগাবো? এটা কি প্র্যাকটিসের থ্রুতে আসে না অন্য? আরেকবার বলবো, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যে অনেক সময় প্রসঙ্গান্তর হয়ে যায়, মানে অন্য রিলেটেড কোনো টপিকে আমরা চলে যাই। তো সেইখানে টপিকে কিভাবে ফেরত আসবো? এটা কি খুব প্র্যাকটিস হয় না অন্য কোনো টেকনিক আছে? প্র্যাকটিস আর খুব অস্বাস্থিক ভাবতে হবে, একটু ন্যাচারাল, অন্য জায়গায় যাবেই, বুঝলে? কিন্তু প্র্যাকটিস নাকি পাবে, বুঝলে? প্র্যাকটিস ভাবে প্রসাদ থাকতে হবে, ওই জায়গায় ফিরে আসতে হবে, বুঝলে? তা না হলে প্রথম থেকে বলবে এগুলো বলা হয় না। হ্যালো, অনেক সময় কি হয় কি যে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় আমরা ছাড়িয়ে যাই, তাই তো? ছাড়িয়ে গেলে উল্টো দিকে মুখটা দেখবে আর কি, দেখবে ওই লোকটা খুব বিরক্ত হচ্ছে, তার ওইটা হচ্ছে শুনতে আসেনি, তখন কেউ অন্য প্রশ্ন করতে আসছিল, তখন তুমি নিজেকে বুঝে নিতে হবে, দেন সুইচ অন, বুঝলে? সুইচ অফ তখনই সমস্যা চেঞ্জ করো। কনসাসলি করতে পারি খুব ভালো, আর তার মুখের দিকে তাকালে তুমি বুঝে যাবে যে তুমি অন্য জায়গায় চলে গেছো, আর সে বিরক্ত হচ্ছে, সুতরাং তুমি তার থেকে বেরিয়ে এসো। আর যদি ওপেন এন্ডেড থাকে, চলো গল্প করছি যা খুশি, তখন এটা নিয়ে বদল হয়ে যাবে। সারাদিন তুমি যা খুশি নিয়ে গল্প করবে, হ্যাঁ, সে বিভিন্ন আলোচনা চলছে, হঠাৎ করে এখান থেকে ওখানে চলে যাচ্ছ, ওখান থেকে এখানে চলে যাচ্ছ, তাহলে তুমি বদল হয়ে যাবে। আদারওয়াইজ ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনি কমন বেসের কথা বললেন যে আমরা যখন কথা বলবো কমন বেসটা খুঁজে নেব। তো অনেক সময় হয় যে আমরা জানি যে আমি মাস্টার্স স্টুডেন্ট পড়াতে এসেছি, গ্র্যাজুয়েশনের টেস্টে তো আমার সাবজেক্ট, অনেক সময় হয় যে আমি সাবজেক্টটা জানি না, বিভিন্ন রকমের লোক আসেন, তারা প্রত্যেকে আমার থেকে কিছু নিতে এসেছেন, মানে আমি প্রত্যেককে অ্যাট এ টাইম কিভাবে এনগেজ রাখতে পারি, মানে প্রত্যেকের কাজ হবে, কিছু না কিছু শিখে যাবে। না তুমি টিচার নাকি? হ্যাঁ, আমি কোনোখানে বলতে গেছি, যেমন আচ্ছা, আমি অনেক কিছু মানে ইচ্ছা করে সময়ের জন্য ছেড়ে গেছি আর কি, হ্যাঁ, তো তুমি আমাকে সেটাই আবার মানে আবার ঢুকাচ্ছ আর কি। এনিওয়ে ঠিক আছে, দেখো তুমি, আমি বলছি ওয়ার্ল্ড কাউন্ট সিস্টেমে চলে, যদি ম্যাক্রো ওয়ার্ল্ডটা পুরো গসিয়ান, প্রায় গসিয়ান সিস্টেম মানে কিরকম দেখতে, মানে উল্টানো ঘন্টার মতো। মানে তুমি একটা ক্লাসরুম যদি ঢোকো, আমি যদি ক্লাসরুমে খুব ভালো ছেলের সংখ্যা ভীষণ কম, খুব খারাপ ছেলের সংখ্যা ভীষণ কম, মাঝারি মাপের ছেলের সংখ্যা বেশি, এবং পৃথিবীতে সব জায়গাতেই এটা খাটে, মানে ইট লুকস লাইক দ্যাট, গসিয়ান ডিস্ট্রিবিউশন বলে। মানে অস্ট্রিয়ান ফিজিক্স ম্যাথমেটিশিয়ান তিনি এই ডিস্ট্রিবিউশনটা করেছেন। এখন এটা সব ক্ষেত্রে, ভোট বাড়িতেও খাটে। ভোট বাড়িতে কিরকম দেখবে, এরকম দেখতে হলে এরকম 7:30টার সময় যে ব্যাসটা বসবে, আরে লোক নাই 11:30, আরে খেয়ে নেড়ে গোটাতে পারছেন রাতে, লোক নাই। মাঝখানে 9টা থেকে 10টা তুমি মাংস খাও নাই, পাশে লোক দাঁড়িয়ে আছে, দিদি কখন উঠবেন, মানে এটাও ন্যাচারাল টেন্ডেন্সি। তো ক্লাসে দেখবে এরকম ভিড় বেশি, তা তুমি কাদের জন্য পড়াবে, মানে ভালো ছেলে না সব জানে না কম জানে, এটা প্রশ্ন তো। এটা তো শুধু ক্লাসের ক্ষেত্রে, আপনি যেমন আজকে এসেছেন, এখানে বিভিন্ন রকমের লোক হেটেরোজিনিয়াস গ্রুপ, হ্যাঁ, তো তখন আমরা কিভাবে এনগেজটা করব? এনগেজ করার একটা উপায়, আমি তো বারবার বলছি, এই কথা বলছিলাম যে মাঝে মাঝে গল্প বলো যেগুলো আছে, আমি জানি যে এতক্ষণ একটা কথা শুনবে না, গল্প বলো, টুইস্ট করো, ঠিক আছে, হিউমার নিয়ে এসো, যেগুলো আমি কথাগুলো সামাপ করতে পেলাম না, হিউমার নিয়ে এসো, এক্সপ্রেশন চেঞ্জ করো, মাঝে মাঝে কি হচ্ছে কাছে যাও, আরেকটা বলি প্রক্সিমিটি, যেটা বলা হয়, কেন আমি নিচে যাচ্ছিলাম, এত কষ্ট করে গরমে এসি চলছিল, কেন নিচে আমি? অ্যাকচুয়ালি আমার 24 বছর পড়ানো হয়েছে, আমি নট এ সিঙ্গেল ডে আমি এরকম করে দাঁড়িয়ে কোথাও পড়াইনি, তার কারণ কি, ইউনিভার্সিটি কোথাও ভুল করে, ধরো আমি পোডিয়ামে দাঁড়িয়ে আছি, সো আমরা যারা ছাত্র যারা দেখছে, তারা দে আর ট্রাইং টু ফোকাস মাইসেলফ ইন দ্যাট পয়েন্ট, তারা সবাই এরকম জায়গায় ফোকাস করে আছে। এবার কারা আছে যারা রাতে বেলায় বই পড়তে পড়তে বা টিভি দেখতে দেখতে বা মোবাইল দেখতে দেখতে ঘুমায়, কেউ আছে? আমি আছি, হ্যাঁ, বহু লোক। কি হয়, যখনই পার্টিকুলার মোবাইলে বা বই পড়তে গিয়ে আমরা ফোকাস করি, এক জায়গায় ফোকাস করছি, তখন কি হয় যে আমরা আস্তে 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 আমাদের দুটো পেশি আছে যারা চোখের আইবলকে ধরে রাখে, তারা শ্লথ হয়ে যায়। তো আমরা দেখছি করে আমরা চোখ বন্ধ রেখে, ঠিক আছে? সো আমরা কি করি, কি করা উচিত? সো উই নিড সাম লিটল বিট অফ মুভমেন্ট,
যখনই আমি রাস্তাটা চেঞ্জ করছি, জায়গাটা চেঞ্জ করছি, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফোকাস এভরি টাইম। সো ওয়ান্স ইউ আর ট্রাইং টু ফোকাস, ইউ আর নট এ প্যাসিভ লিসেনার, ইউ আর এ অ্যাক্টিভ লিসেনার। সো এই যে এরকম ছোট ছোট টেকনিক ইউ হ্যাভ টু ইউজ, ইউ হ্যাভ টু মুভমেন্ট সামহাউ, ইউ হ্যাভ টু গো দেয়ার স্পেসেস, আছে হ্যাঁ, ইউ হ্যাভ টু হিট, ইউ হ্যাভ টু ইনসার্ট স্টোরি, ইউ হ্যাভ টু ইনসার্ট দ্য কি বলবো যে টুইস্টিং টেকনিক, ইউ হ্যাভ টু ইনসার্ট দ্য কি বলবো ক্যাচিং টেকনিক অফ দ্য লাস্ট সেন্টেন্স, এইগুলো করতে হবে। আর একদিন বড় করে ক্লাস করতে হবে। আরো প্রশ্ন নিলে ভালো লাগতো, কিন্তু আমাদের কাছে সময় খুব কম, সময় সীমিত। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিশ্বজিৎ চ্যাটার্জি, আহ্বায়ক সাব কমিটি বিষ্ণুপুর কালচারাল একাডেমি। আমি আপনাকে বলবো ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য।